আসসালামু আলাইকুম। আজকে আমাদের জিকে লেকচার 5 মেবি হবে, এখানে 4 লেখা আছে। জিকে ক্লাস 4টা হয়ে গেছে আমাদের। মেইনলি আমরা ইতিহাস নিয়ে শুরু করছি। আমরা প্রাচীন বাংলার ইতিহাস যেটা ছিল সেটা শেষ করে ফেলছি। তারপরে বাংলা সালতানাত যেটা ছিল সেটা মোটামুটি আমাদের শেষ। এখন আমরা অ্যাকচুয়ালি যেটা নিয়ে আলোচনা করব সেটা হইলো দিল্লি সালতানাত। এটা আমরা অ্যাকচুয়ালি বলতে পারি না এটাকে। আহ, আমরা দিল্লি কেন্দ্রিক বলবো আর কি, শাসন ব্যবস্থা এটা। আচ্ছা, মেইনলি আমরা যেটা নিয়ে আজকে আলোচনা করব, এক সেকেন্ড, যেটা নিয়ে আলোচনা করব আশা করি আপনারা রুটিনে সেটা দেখে ফেলছেন। আমরা মুঘল সাম্রাজ্য আর আফগান আফগান সাম্রাজ্য সম্পর্কে আলোচনা করব। যদিও আফগানদের ইতিহাস তেমন একটা পাওয়া যায় নাই। ওনাদের যে ব্যক্তি যারা শাসক ছিল আর কি, তাদের আন্ডারে যে লেখক থাকার কথা, বিভিন্ন ইতিহাসবিদ বা যেটাই বলেন না কেন, সভাকবি বা এরকম টাইপ জ্ঞানী ব্যক্তি ওরকম তেমন একটা ছিল না। তাদের ইতিহাস খুব কমই পাওয়া যায়, আমরা খুব তেমন একটা তথ্য জানতে পারি না। আমরা বেশিরভাগ ভালোভাবে জানতে পারি জাস্ট শেরশাহ সম্পর্কে। আর আমাদের অ্যাডমিশনে শেরশাহ সম্পর্কেই তথ্য থেকে প্রশ্ন আসছে আর কি। তো শেরশাহটাই আমরা ভালোভাবে পড়বো। আর আগের পরে বিভিন্ন শাসক আছে, এমনিতেই জাস্ট আমি একটা ধারণা দেবো আপনাদের, এইটুকু জানলেই হয়ে যাবে। আচ্ছা, মেইনলি আজকে আমরা আলোচনা করব মুঘল সাম্রাজ্য নিয়ে। আগের ক্লাস নিয়ে আলোচনা করলাম না, আর থাক। এটা শেষ হয়ে যাওয়ার পর একবারে না হয় আমরা রিভাইজ দেব। তারপর আপনাদের তো ক্লাস টেস্ট আছে মেবি। আজকে আপনাদের যদি 15টা ক্লাস হয়ে যায় তাহলে আপনাদের আগামীকাল ক্লাস টেস্ট থাকবে। আচ্ছা, প্রথমত মুঘল সাম্রাজ্য। আমাকে কেউ একজন কিছু বলেন এই মুঘল সম্পর্কে। এই মুঘল সাম্রাজ্য এটা আসলে কই থেকে আসলো? কেউ কিছু জানতে পারেন? জানেন কি এই সম্পর্কে? মুঘল সম্পর্কে বলেন একটু। মুঘল শব্দ একটু পরিচিত লাগে, যে মঙ্গলদের সাথে মিলিয়ে যায়। এদের সাথে কোন সম্পর্ক আছে কিনা মুঘল এইটার? জাস্ট এইটুকু বলেন যে সম্পর্ক আছে কিনা। আমার কথা কি শোনা যায় ক্লিয়ার? আচ্ছা, এই মুঘল এটার সাথে আসলে মঙ্গল যে সাম্রাজ্য যেটা ছিল আর কি, চেঙ্গিস খান কর্তৃক যে সাম্রাজ্যটা গড়ে উঠেছিল সেটার সাথে সম্পর্ক রয়েছে। মেইনলি মঙ্গল সাম্রাজ্য এটা কিন্তু এনারা আসলে অনেক বেশি ভয়ঙ্কর ছিল। এনারা যে অঞ্চলে আক্রমণ করতো সেই অঞ্চলের কোনো পুরুষকে রাখতো না। কারণ পরবর্তীতে পুরুষরা আবার একত্রিত হয়ে তাদের উপর আক্রমণ পরিচালনা করতে পারে হিংসাত্মক মনোভাব থেকে। সেই জন্য কোনো পুরুষকে তারা রাখতো না। আর দুই একটা থাকলেও সেটা তাদের দাসীদের মধ্যে অন্তর্গত করে নিত। এই জন্য আরেকটা ঝামেলা হইলো, মানে এত অত্যাচার তো কখনোই সৃষ্টিকর্তা মেনে নেবে না। তো আমি ধর্মীয় দিক থেকে এটা উত্থাপন করলাম। আরেকটা যে ব্যাপার ছিল সেটা হইলো মঙ্গলদের উত্তরাধিকার এইটা ছিল না। এতে একটা ঝামেলা ছিল উত্তরাধিকার নিয়ে, যে নির্দিষ্ট করে যাবে যে বড় ছেলে হবে বা যাই যোগ্য থাকবে সে হবে, এরকম অ্যাকচুয়ালি ছিল না। এই মুঘল সাম্রাজ্যের মধ্যেও এইরকম ছিল না, যার কারণে সম্রাট শাহজাহানের সময় কি হয়, সম্রাট শাহজাহানের সময় উত্তরাধিকার যুদ্ধ হয়। যার কারণে সম্রাট শাহজাহান, যাকে বলা হয় প্রিন্স অফ বিল্ডার্স, এই ব্যক্তিটা কিন্তু জেলে থাকা অবস্থায় মারা যায়। আপনারা অবশ্যই জানবেন জেলে থাকা অবস্থায় মারা যায় এই ব্যক্তিটা, সম্রাট শাহজাহান। অ্যাকচুয়ালি এই কারণে যে তাদের উত্তরাধিকার যে নির্ধারণ করার যে ব্যাপারটা, এটা অনেক বেশি ঝামেলাময় ছিল। জোর যার মুল্লুক তার, এরকম ব্যাপারটা ছিল তাদের মধ্যে। তো মঙ্গলদের মধ্যে অ্যাকচুয়ালি এই ভাবটাই ছিল। তো সবাই অ্যাকচুয়ালি পদটা দাবি করতে পারতো যে না, আমি কি হব এখন, নেতৃত্ব স্থানীয় হব, আমি এই পদটা চাই। এইরকম ঝামেলা ছিল এদের মধ্যে। যার কারণে এই সাম্রাজ্যটা বেশি দিন টিকে থাকতে পারে নাই, নিজেদের মধ্যে দ্বন্দ্বের কারণে। যখন দেখবেন ভাই, বাইরের তো আক্রমণ আছেই, নিজেদের মধ্যে যদি দ্বন্দ্ব হয় তাহলে কিন্তু আপনি কখনোই টিকে থাকতে পারবেন না। এটা ছিল তাদের অনেক বড় একটা ঝামেলা। তো এই কারণে মঙ্গল সাম্রাজ্য যেটা ছিল এটা বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে যায়। তারই একটা উপশাখা বলতে পারি আমরা এই মুঘল সাম্রাজ্য। এখানে আমরা চেঙ্গিস খানের বংশধর দেখতে পারবো। আচ্ছা, আমরা চলেন আমরা মুঘল সাম্রাজ্য দিয়ে শুরু করব। তারপরে হঠাৎ করে দেখবো যে আফগান সাম্রাজ্যের এখানে উদ্ভব হয়, আবার তারা আস্তে আস্তে তারা তাদের যে সূর্য যেটা আর কি সেটা আস্তে আস্তে আবার ডুবে যায়। তো আমরা এখন মুঘল সাম্রাজ্য দিয়ে শুরু করব। মুঘল সাম্রাজ্য সম্পর্কে একটু তথ্য দেখে নিই চলেন। মুঘল সাম্রাজ্য বাংলায় বিভিন্ন শাসকদের শাসনে উল্লেখযোগ্য অধ্যায় হইল মুঘল শাসন। স্থাপত্য শিল্পে কীর্তিময় অধ্যায়ের সূচনা করে এই মুঘলরা আমাদের ভারতে অনেক শিল্পের যে কাজ যেগুলো আর কি কীর্তিময়, এগুলো অনেক বেশি করে গেছে এই মুঘলরা।
আচ্ছা থাক, আমি রাজনীতি নিয়ে আলোচনা না করি। এই যে মুঘল যে ব্যাপারটা আর কি, ভারতীয় ইতিহাসে হিন্দুরা যারা আছে আর কি, হিন্দু ইতিহাসবিদগণ অনেক বাজেভাবে উত্থাপন করেন এই যে মুঘলদের। তো আমরা বাজেভাবে দেখবো না, আমরা তাদের যে কর্ম যেগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। দেখেন, আপনার হয়তোবা মনে আছে আমি ফার্স্ট লেকচার যেটা ছিল সেটাতে একটা প্রশ্ন জিজ্ঞাসা করেছিলাম আপনাদের, ফার্স্ট অথবা সেকেন্ড হবে, যে ইউরোপের যে ইতিহাস যেটা, সেই তুলনায় যদি আমরা দেখি, তো মধ্যযুগে বেশি উন্নত হয়েছে নাকি প্রাচীন যুগে বেশি উন্নত হয়েছে, আমি প্রশ্নটা করেছিলাম, অ্যানশিয়ান্ট নাকি আমাদের এই মধ্যযুগ যেটা, মেডিয়াবল পিরিয়ড যেটা, এইটাতে বেশি হয়েছে। আমরা কিন্তু দেখছিলাম ইউরোপের ইতিহাসে যেটা, ইউরোপের ইতিহাসে কিন্তু প্রাচীন যুগেই সবচেয়ে বেশি উন্নত হয়েছে মধ্যযুগের তুলনায়। এটা কিন্তু তুলনায় যতটুকু হওয়া দরকার ছিল মধ্যযুগে, এমন কিন্তু আসলে হয় নাই। কিসের জন্য হয় নাই? কারণ এই সময় খ্রিস্টানিটির ব্যাপারটা অনেক বাজেভাবে প্রভাবিত করে, মানে ধর্মের ব্যাপারটা চলে আসে। এক প্রকার অন্ধকার যুগ বা বন্ধ যুগ বলা হয় এই মধ্যযুগকে ইউরোপের ইতিহাস। বাট আমাদের যে মধ্যযুগ যেটা, আমাদের মধ্যযুগটা অনেক ভালো ছিল। আমরা সব দিক দিয়ে অনেক বেশি এগিয়েছিলাম। আমরা বলতে পারি যে আমাদের যে আধুনিক যুগের সূচনা যেটা, পলাশির যুদ্ধের পরের যে কাহিনী যেটা আর কি, সেটা কিন্তু আমাদের জন্য অনেক বেশি খারাপ ছিল। আধুনিক যুগটা আমাদের অনেক বেশি খারাপ ছিল। পরবর্তীতে আস্তে আস্তে তারা উন্নত করেছে, যদিও তারা তাদের ব্যবসা বাণিজ্য করার জন্যই কিন্তু উন্নত করেছে। তাদের কিন্তু স্বার্থ ছিল আসলে ভাই, স্বার্থ ছাড়া কেউ আসলে কাজ করে না। আমাদের এই পুরো পৃথিবী আসলে গিভ অ্যান্ড টেক পলিসিতে চলে। আপনি কিছু দিবেন, তার বিনিময়ে আপনি কিছু পাবেন। আপনি কারো থেকে কিছু আশা করেন, অবশ্যই আপনাকে তাকে কিছু অবশ্যই দিতে হবে। সেই অনুযায়ী আপনি তার উপর থেকে আশা করতে পারেন যে হ্যাঁ, আমি তার কাছ থেকে এরকম পাবো, কারণ আমি তো তাকে অতীতে দিয়েছি এরকম। তো ব্যাপারটা আসলে এরকম ছিল ব্রিটিশদের ক্ষেত্রে। তো আমি অ্যাকচুয়ালি কিসের জন্য বললাম, কারণ মুসলিম শাসক যারা ছিল তারা আসলে অনেক বেশি উন্নত করেছিল এখানে। আচ্ছা, দুইটা বিষয় নিয়ে আপনাদের মাঝে ঝামেলা হয়ে গেছে, একটা হলো সুলতান আর একটা হলো সালতানাত। এটা একটু ক্লিয়ার করি, সুলতান আর সালতানাত। দেখেন ভাই, আমি যে কাহিনীগুলো বলতেছি আপনার মাথায় যদি একেবারেই না ঢোকে, না না ভাই হচ্ছে না, তাহলে ভাই প্রত্যেকটা সুলতান সম্রাটের বা প্রত্যেকটা রাজার যে কর্ম রয়েছে, কর্মগুলো আপনি ঠাড়া মুখস্থ করে ফেলেন, যে কে কোনটা করেছে, কার আমলে কোন যুদ্ধটা হয়েছে, ঠাড়া মুখস্থ করে ফেলেন, কাহিনী শেষ। আর যদি আপনি একটু বোঝার ট্রাই করেন তাহলে আসলে বুঝতে পারবেন। আমি আসলে যখন ইন্টারে ছিলাম আর কি, বিভিন্ন ধরনের ম্যাথ যেগুলো ছিল, সেই ম্যাথ গুলো একেবারে মুখস্থ করতাম অনেকটা, যেমন হচ্ছে না ভাই, আমার পরীক্ষায় পাশ করতে হবে। তারপরে বারবার করতে 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 না, ঠিক আছে হচ্ছে, প্রবলেম নাই আর। তো এরকম প্রথমে একটু মুখস্থ করার চিন্তা ভাবনা করে নেন, তারপর দেখেন যে না, বারবার পড়ার পর নামগুলো আপনার মনে পড়তেছে, তখন আপনার এমনিতেই হয়ে যাবে। আরেকটা বিষয় আমি শেয়ার করি, আমি আসলে কিভাবে পড়ছিলাম, বিশেষ করে জিকেটা, জিকের পর আমার অনেক বেশি টার্ম ছিল সেই অ্যাডমিশনের সময় থেকে। দেখেন, আমি আসলে অনলাইনে কোচিং করছিলাম, আমাদের 2020 সাল ছিল, সেই সময় তো করোনা, আমরা তো অটো পাসের স্টুডেন্ট বলা চলে আর কি। তো ব্যাপারটা ছিল যে সেই সময় তো আর অফলাইনে কোচিং করা যায় না, অনলাইনেই সবকিছু। তো অনলাইন কোচিং এ ভর্তি হইলাম। ভর্তি হওয়ার পর এরকম লাইভ ক্লাস, নেটের প্রবলেম ছিল, তেমন একটা করতে পারতাম না। তো লাইভ ক্লাস হয়ে যাওয়ার পর লাইভ ক্লাস যেটা দিত ভাইয়েরা, বা ফেসবুক লাইভে যেটা হয়তো, সেটা ডাউনলোড করে নিয়ে এমনিতেই প্রথমে দেখতাম, আচ্ছা ভাইয়া এই ক্লাসে আসলে কি কি নিয়ে আলোচনা করেছে, এই সম্পর্কে আমি কিছু জানি কি না, বা নতুন কোনো কিছু জানতে পারলাম কিনা। তো এমনিতেই একবার ক্লাস করলাম। ক্লাস করার পরবর্তীতে আবার ওই ক্লাসটা নিয়ে বসি, যে এখানে কোন কোন কথা বলছে যেটা গুরুত্বপূর্ণ, আমি নিজে একবার পড়ে নিলাম। তারপর ওখান থেকে নোট করা শুরু করলাম। তারপরে নোটের সাথে আর একবার মিলাই দেখলাম যে না ভাই, এই লেকচারে এটা এটা বলছে, হ্যাঁ ঠিক আছে। এখন ঠিক আছে ভাই, লেকচারের বাইরে আমি এখন বইতে খুঁজবো, বইতে আরো এরকম কি ইনফরমেশন পাচ্ছি যেটা ভাইয়া মিসিং করে গেছে, বা আমাদের নিজে থেকে পড়া উচিত এই বিষয়গুলো। তো এইরকম করে যদি আপনি পড়েন, আপনার অনেক ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে ভাই। ক্লাসে পড়তেছেন, আবার নোট করতেছেন, নোট দেখে দেখে সেটা পড়বেন, সেটার সাথে মিলাবেন আপনার কাছে যে বই আছে, সেই বইয়ে আরো কি কি ইনফরমেশন আছে অতিরিক্ত, সেটা ভালোভাবে পড়লেন। তারপর এখন তো আমরা আপনাদেরকে এমসিকিউ পড়াচ্ছি না, পরবর্তীতে পড়াবো। তো এমসিকিউ গুলো এখন শেষ করে নিলেন, তাহলে অনেক ভালো একটা প্রিপারেশন হবে আপনার জন্য। আচ্ছা, আমরা যেখানে ছিলাম আর কি, মুঘল সাম্রাজ্য, মুঘল সাম্রাজ্য, এটা নিয়ে একটু আমরা আলোচনা করি। মুঘল সাম্রাজ্য, আচ্ছা আপনাদেরকে একটা প্রশ্ন করি, মুঘল সাম্রাজ্যের আগে দিল্লিতে কোন বংশের শাসন চলতেছিল, কেউ একজন বলি তো। মুঘল সাম্রাজ্য দিল্লি দখল করার আগে কোন বংশ চলতেছিল, দিল্লি সালতানাতের কোন বংশ চলতেছিল এখানে? হ্যাঁ, লোধি রাজবংশ চলতেছিল সেই সময়। আচ্ছা, আমরা একটু ওয়েট করি। আচ্ছা দেখেন, আমরা যেখানে ছিলাম, 1526, 1526 পানিপথের প্রথম যুদ্ধ। পানিপথ,
এটা তো অ্যাকচুয়ালি জায়গার নামে আপনাদেরকে আগেই বলেছিলাম। এটার অবস্থান কোথায়, কেউ একজন বলি তো। আপনারা তো এগুলো পড়েছেন অনেক আগেই। পানিপথ, এটার অবস্থান কোথায়? হ্যাঁ, এক কথায় ভারতে বলা যায় তো। তো এটা বলতে পারতেছেন না? হরিয়ানা নামক রাজ্যে অবস্থান করতেছে। হ্যাঁ, পানিপথটা হরিয়ানা নামক রাজ্যে অবস্থান করতেছে। তো দেখেন ভাই, এই পানিপথের প্রথম যুদ্ধ হয় কার কার মধ্যে? যুদ্ধ হচ্ছে এখানে ইব্রাহিম লোদি আর বাবরের মধ্যে যুদ্ধ হচ্ছে। এই পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে আমাদের এই ভারতে কি করা হবে? মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করা হবে। দেখেন, তো আমরা প্রশ্ন থাকে যেতে পারে যে ভাইয়া বাবর আসলো এখানে প্রথমবারই জয় করলো, এত সহজ ছিল আসলে কি জয় করা? দিল্লি সালতানাতের অবস্থা কি এমনই খারাপ ছিল? এখানে কিন্তু একটা প্রশ্ন এসে যায় সবার মনে। এটা ব্যাপারটা আসলে কি হয়েছিল জানেন? দেখেন, বাবরের সেনাবাহিনীতে সেই সময় সৈন্য ছিল মাত্র 15,000। মাত্র 15,000 ছিল বাবরের সেনাবাহিনীতে সৈন্য। আর ইব্রাহিম লোদির এখানে ছিল, এটা আসলে অ্যাকচুয়ালি যে কত সেটা আসলে ওইরকম করে বলা যায় না, এটা 30 থেকে 40, ধরলাম 40,000ই ধরলাম আমরা, বেশি করে ধরলাম আমরা 40,000, বা যদি আপনি 30,000ও ধরেন, তাহলে দেখেন বাবরের সৈন্যের চাইতে কিন্তু ডাবল সৈন্য এখানে। তারপরে এই যে আমাদের ইব্রাহিম লোদির, এনার অনেকগুলো হাতি ছিল, প্রায় 1,000-এর মতো হাতি ছিল। 1,000-এর মতো হাতি ছিল দেখেন। তাহলে এখানে বাবর আসছে মাত্র 15,000 সেনাবাহিনী অর্থাৎ সৈন্য নিয়ে। এখানে এর আছে হইলো ইব্রাহিম লোদির 40,000, আবার এদিকে 1,000 আছে হাতি। তাহলে এখানে জয় লাভ করার কথা কার? ইব্রাহিম লোদির নাকি বাবরের? ইব্রাহিম লোদি জয় করার কথা। তাহলে বাবর কিসের জন্য করলো? এখানে বাবরের একটা সরঞ্জাম ছিল, সেটা হলো কামান। এই যে কামান, পানিপথের যুদ্ধে প্রথম কামান ব্যবহার করলো এই বাবর এসে। 20 থেকে 24টার মতো, আমরা 20টাই ধরতে পারি, 20 থেকে 24টার মতো কামান ছিল এই বাবরের এখানে। আর দিল্লি সালতানাতের ইব্রাহিম লোদি বা দিল্লির মানুষজন এই সম্পর্কে অজ্ঞাত ছিল, তেমন একটা জানতো না এটার ব্যবহার। এবং বাবরের যে যুদ্ধ কৌশল, অনেক ভালো যুদ্ধ কৌশল ছিল তার। তিনি তার যুদ্ধ কৌশল যেভাবে করেছিলেন আর কি, সেনাবাহিনীকে মোট 3টা ভাগে বিভক্ত করেছিলেন। ডান ভাগে এক অংশ, বাম ভাগে এক অংশ, আর মাঝখানে, মানে তার বিভক্ত ছিল। আরেকটা ছিল যে সামনে ঘোড়ার যে গাড়িগুলো আছে, ঘোড়ার বহর রাখছিল, আর পিছনে রাখছিল হইলো এই কামানগুলো। এই সবগুলো দিয়ে একত্রে আক্রমণ যখন করছে, তখন ইব্রাহিম লোদির এই সেনাবাহিনীগুলো আর কুল কিনারা পায় নাই। দেখেন, একজন সৈন্য একজনকে হত্যা করতে পারে বা দুইজনকে হত্যা করতে পারে, কিন্তু একটা কামান কিন্তু মানে 5 থেকে 10 জন মানুষকে হত্যা করতে পারে, যদি তারা একত্রে থাকে আর কি। তো এই ব্যাপারটাই ছিল, এই জন্যই অ্যাকচুয়ালি বাবর সহজেই এসে এখানে ইব্রাহিম লোদিকে পরাজিত করে এবং মুঘল সাম্রাজ্যের সূচনা করে আমাদের এই ভারতবর্ষে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এর পিছনে অনেক ইতিহাস রয়েছে। জাস্ট এই যে বাবরের যুদ্ধ কৌশল নিয়ে একটা প্রশ্ন রয়েছে, তার যুদ্ধের রণকৌশল আসলে কি রকম ছিল। জি জি, বলেন। আমরা অ্যাকচুয়ালি মুঘল সাম্রাজ্য থেকে শুরু করছি। বাকি কোনো কিছু আলোচনা করা হয় নাই। আহ, আচ্ছা, আপনি প্রথম ক্লাস মেবি করেন নাই। দেখেন, পত্তন আর একটা হইলো পতন শব্দ। পত্তন মানে হইলো ইনিশিয়েটিভ বা শুরু করা যেটা, এটা বোঝানো হয়। আর পতন মানে বোঝানো হয় ফিনিশড বা ধ্বংস যেটা, সেটাকে বোঝানো হয়। গোড়া মানে কি? মূল। মানে গোড়া পত্তন করছে। আমরা গাছ লাগানোর সময় গাছের যে পাতা থাকে সেগুলো কি লাগাই? অবশ্যই না, আমরা কি লাগাই? গোড়া লাগাই, কারণ এখান থেকে যাবতীয় কিছু নিয়ে সে জীবনটা নির্বাহ করবে। সেখান থেকে অ্যাকচুয়ালি এই গোড়া শব্দটা চলে আসছে। আর পত্তন মানে হইলো শুরু করা, কোনো কিছু প্রতিষ্ঠা করা, এটাকে বোঝানো হয়। তাহলে আশা করি আপনি বিষয়টা বুঝতে পারছেন। যতটুকু লাগবে তার চেয়েও হালকা কিছু অতিরিক্ত দিলাম, যেহেতু এটা বেসিক ক্লাস, এতটুকু আপনার লাগবে না। এখন আপনার কি লাগবে? জাস্ট 1526 পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে আমাদের এই ভারতবর্ষে বাবর কি করলো? মুঘল সাম্রাজ্যের গোড়া পত্তন করলো। জাস্ট এটুকু মনে রাখবেন, তাহলেই হয়ে যাবে। তারপর দেখি, তাহলে আমরা এখানে কি দেখলাম ভাই? আমরা দেখলাম হলো দিল্লিতে আক্রমণ করছে।
দিল্লিতে আক্রমণ করে দিল্লি দখল করে নিল। তার মানে কি দিল্লি দখল করে নেওয়া মানে কি বাংলাকে দখল করে নেওয়া? অবশ্যই না। কিসের জন্য না? আমরা দেখছি যে এর আগের যে ইতিহাস ছিল আমাদের, 1338 দিল্লি, আমাদের বাংলা সালতানাতের সূচনা হয়ে গেল। তার আগে পর্যন্ত আমরা তাদের আধিপত্যে থাকতে চাচ্ছিলাম না, বারবার তাদের সাথে আমাদের বিভিন্ন কারণে ঝামেলা হচ্ছিল। তার মানে সবসময় চাচ্ছিলাম তাদের থেকে দূরে দূরে থাকতে, নিজেরা স্বাধীনভাবে জীবনযাপন করতে চাচ্ছিলাম। এই যে ঝামেলা ছিল, তো সহজে কি বাংলাকে কি পাবে? বাংলাকে তারা সহজে পায় নাই, অনেক পরে পাইছে বাংলাকে। এই 1576, 1576 পর্যন্ত বাংলা সালতানাত টিকে ছিল। আচ্ছা, আমি কি সুলতান সালতানাতের কথাটা বলছি? মেবি বলি নাই, ওটাতে অন্য জায়গায় চলে গেছিলাম। আচ্ছা, সুলতান আর একটা হইলো কি সালতানাত। সালতানাত, সুলতান আর সালতানাত। সুলতানের যে এলাকা যেটা, এই এলাকাটা হবে তার কি সালতানাত। সুলতানের যে এলাকা, যতটুকু পর্যন্ত, যতদূর পর্যন্ত তার শাসন ব্যবস্থা জারি রয়েছে, পুরোটাই হবে কি সালতানাত। আবার যদি এইভাবে সংজ্ঞা দেন, সালতানাতের যে মেইন শাসক তাকে কি বলা হবে? সুলতান বলা হবে। রাজ্যের যে শাসক তাকে বলবো আমরা রাজা। তারপরে আরেকটা থেকে যায়, সেটা হইলো সাম্রাজ্য আর কলোনি। সাম্রাজ্য আর কলোনি। সাম্রাজ্য, আমরা যখন প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে আলোচনা করব তখন ডিটেলস আলোচনা করব সাম্রাজ্য আর কলোনি। কারণ ওইটা বুঝলে আপনি প্রথম বিশ্বযুদ্ধের কাহিনী সবকিছু বুঝে যাবেন। সাম্রাজ্য একটা, আর একটা হইলো কি কলোনি। দেখেন, আমরা কি ছিলাম? আমরা ছিলাম হইলো ব্রিটিশ কলোনি। ব্রিটিশদের আমরা উপনিবেশ ছিলাম, উপনিবেশ। কলোনি মানে হলো উপনিবেশ। আচ্ছা, বাংলাটা দেখি, উপনিবেশ। আর এখানে প্রধান যে জায়গা থেকে আমাদেরকে কন্ট্রোল করা হচ্ছে, মূল যে ভূমি, সেটাকে বলবো আমরা কি সাম্রাজ্য। তাহলে যখন বলা হবে সাম্রাজ্যের অন্তর্ভুক্ত অঞ্চল হইলো বাংলাদেশ, তার মানে ব্রিটিশদের উপনিবেশ হইলো কি বাংলা। ব্রিটিশদের উপনিবেশ হইল বাংলা। আর যখন বলা হবে সাম্রাজ্যের অন্তর্ভুক্ত অঞ্চল, তখন এই সাম্রাজ্যের মধ্যে যতগুলো কলোনি আছে সবগুলোকেই বোঝানো হবে। কলোনি একের পর এক দখলের মাধ্যমেই সাম্রাজ্য গঠন করা হয়। একদিকে যদি আপনি দেখেন, সেই অনুযায়ী দেখবেন যে সাম্রাজ্যের মধ্যে যতগুলো কলোনি আছে সবগুলোকে একত্রে সাম্রাজ্য বলা হচ্ছে। আবার যদি অন্যভাবে দেখা হয়, মানে বিভিন্ন সংজ্ঞা রয়েছে এটার, অন্যভাবে যখন দেখবেন, তখন মূল যে ভূমি, এই মূল ভূমিটা হবে কি সাম্রাজ্য। আর বাকি যে অঞ্চল সেগুলোকে বলা হবে সাম্রাজ্যভুক্ত অঞ্চল, যেগুলো কলোনি হিসেবে আখ্যায়িত করা হবে। আশা করি আপনি বিষয়টা বুঝতে পারছেন। তারপর দেখি আমরা, চলেন। 1576, আমি যখন বাংলা সালতানাত নিয়ে বলছিলাম তখন বলছিলাম যে কররানী বংশ ছিল, কররানী বংশ ছিল। এই কররানী বংশের সাথে যুদ্ধ হয় রাজমহলের, মানে রাজমহলের যুদ্ধ হয়, এই জন্য রাজমহলের যুদ্ধ। এই রাজমহলের যুদ্ধে সম্রাট আকবর বাংলায় মুঘল শাসনের সূত্রপাত করেন। যদিও তিনি বাংলাতে ভালোভাবে শাসন বিস্তার আসলে করতে পারে নাই, এরপরে জাহাঙ্গীর যখন ক্ষমতায় আসে তখন তিনি বাংলাটাকে ভালোভাবে শাসন করছে। যখন তিনি ইসলাম খানকে আমাদের এখানে প্রেরণ করছিল, সেই সময় বাংলাটা ভালোভাবে শাসিত হয়েছিল, বাট সূত্রপাত এই আকবরই করেছিল। তাহলে 1526 কি হলো, পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে লোদী বংশের যে শাসক ছিল ইব্রাহিম লোদী, একে পরাজিত করে বাবর মুঘল শাসনের গোড়াপত্তন করলো। আর মুঘল যে নাম বা মুঘল সাম্রাজ্য যেটা, এটা হলো মঙ্গল যে সাম্রাজ্য, সেটারই একটা উপশাখা। আচ্ছা, তারপরে 1576 রাজমহলের যুদ্ধের মাধ্যমে সম্রাট আকবর কি করলো, আমাদের এখানে মুঘল শাসনের সূত্রপাত ঘটালো, মানে আমাদের এই বাংলায় মুঘল শাসনের সূত্রপাত ঘটালো। এর আগে কিন্তু গৌড় দখল করে সেটার নাম জান্নাতাবাদ রেখেছিল হুমায়ুন, বাট ওইরকম করে কিন্তু আসলে দখল করতে পারে নাই। মেইনলি শাসন করার জন্য যে দখল করা, এটা অ্যাকচুয়ালি আকবরই করেছে। আবার আকবর ভালোভাবে শাসন করতে পারে নাই, এটা জাহাঙ্গীরের আমল থেকে ভালোভাবে শাসিত হয়েছে আমাদের এই বাংলাটা। আচ্ছা, তারপরে 1857 সালে সিপাহী বিপ্লবের পরাজয়ের ফলে মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে রেঙ্গুনে নির্বাসনের মাধ্যমে মুঘল সাম্রাজ্যের পতন ঘটে। রেঙ্গুন, যেটার বর্তমান নাম হলো ইয়াঙ্গুন, যেটা আমাদের মিয়ানমারে অবস্থান করতেছে। আচ্ছা, এই যে সিপাহী বিপ্লবের পরাজয়ের ফলে দ্বিতীয় বাহাদুর শাহকে রেঙ্গুনে নির্বাসন করা হইলো, যার মাধ্যমে মুঘল সাম্রাজ্যের পতন ঘটে যায়। আচ্ছা, মুঘল সাম্রাজ্যের পতনের পিছনে তুমি কোন যুদ্ধকে দায়ী করো, যেটা বাংলাতে ঘটেছিল, যার কারণে আস্তে আস্তে মুঘল সাম্রাজ্যটা সম্পূর্ণ ইংরেজদের অধীনে চলে যায়? এটা কোনটা? কে কি না না, এদের সাথে তো পানিপথের যুদ্ধ হয় নাই।
অ্যাকচুয়ালি বাংলার কথা বলছিলাম, এটা হইলো পলাশির যুদ্ধ। আচ্ছা, আপনাদেরকে আরেকটা মানে আপনি আসলে কিভাবে দেখেন ইতিহাসটা, এটা একটু আমি বুঝতে পারবো। আমি আপনাকে প্রশ্ন করি, দেখেন, মানে সবাইকে প্রশ্ন করতেছি এটা। দেখেন, মুঘলরা কিন্তু আমাদের উপরে সে আধিপত্য বিস্তার করলো। আমরা বাংলা সালতানাত ভালোভাবে শাসন করতেছিলাম 1576-এ। রাজমহলের যুদ্ধ হলো, যার মাধ্যমে আমাদের পরাজয় ঘটে যায় মুঘল সাম্রাজ্য। তো তারা তো আমাদের এখানে এসে জোর করে এসে দখল করলো। তাহলে আমরা পলাশির যুদ্ধ নিয়ে এত দুঃখ প্রকাশ করি কিসের জন্য? এটা কেউ কি বলতে পারবো? আপনি আসলে কি কি বোঝেন, এটা কিসের জন্য আমরা এত দুঃখ প্রকাশ করি? কেউ একটু বলেন তো। যে বাংলার নবাব মারা যায় তো, মানে বাংলার যে শাসনটা সেটা পরিবর্তন করে। আচ্ছা দেখেন, ব্যাপারটা হইলো মুঘল সাম্রাজ্য কিন্তু আমাদের এই ভারতবর্ষে অ্যাকচুয়ালি বাংলায়, বাংলার আরো বিভিন্ন অঞ্চল ছিল, মানে আমাদের এই বাংলা সহ আরো, মানে বেঙ্গল প্রেসিডেন্সির কথা বলতেছি আমি। দুইটা ভাবে শাসন হয়েছে। এই দুইটা ভাবে শাসন হয়েছে, এই দুইটার নাম কি কেউ বলতে পারবো? দুই ভাবে শাসন হয়েছে এই মুঘল সাম্রাজ্য কর্তৃক বাংলা। আচ্ছা আমি বলতেছি, একটা হইলো সুবেদারি, আরেকটা কি এটা বলেন? আর একটা হইলো নবাবি। একটা সুবেদারি আর একটা হইলো কি নবাবি। দেখেন, সুবেদারি শাসনের অবস্থা যখন আস্তে আস্তে খারাপ হতে শুরু করে, নবাবরা আস্তে আস্তে শক্তিশালী হতে শুরু করে এবং স্বাধীনভাবে নবাবেরা আস্তে আস্তে শাসনটা শুরু করে দেয়। আমরা দেখছি মুর্শিদ কুলি খান থেকে আমাদের স্বাধীনভাবে নবাবী শাসনটা শুরু হয়ে যায়। তার মানে নবাব সিরাজউদ্দৌলা স্বাধীন নবাব ছিল বাংলার, স্বাধীন নবাব ছিল। মুঘলদের অধীনে ছিল, বাট তিনি কিন্তু স্বাধীন, মানে দিল্লি সালতানাতের অধীনে ছিল, বাট তারা স্বাধীন ছিল। তো কারো না কারো অধীনে তো থাকতেই হয়, যে কোনো একটা কেন্দ্র থেকে বিভিন্ন ধরনের সাহায্য আমরা পেয়ে থাকি। তার মানে সেই সময় আমরা স্বাধীন ছিলাম। আর এই পলাশির যুদ্ধের মাধ্যমে আমরা আবার সেই পরাজয়ের মধ্যে চলে যাই, মানে ইংরেজদের মধ্যে চলে যাই। এই জন্যই অ্যাকচুয়ালি আমরা পলাশির যুদ্ধকে নিয়ে এত দুঃখ প্রকাশ করে থাকি। পলাশির যুদ্ধ যেটার মাধ্যমে আমাদের স্বাধীনতার সূর্য অস্তমিত হয়ে যায়। প্রায় 190 বছরের মতো আমরা পরাধীন হয়ে যাই ইংরেজদের কাছে। আচ্ছা, আমরা পানিপথের তিনটা যুদ্ধ নিয়ে এখানে আলোচনা করা আছে, দেখেন। প্রথম যুদ্ধ যেটা 1526-এ হয়েছে, বাবর ভার্সেস লোধি, মানে ইব্রাহিম লোধির কথা বলা হচ্ছে, যার মাধ্যমে ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের গোড়াপত্তন হয়। তারপরে দ্বিতীয় যে যুদ্ধটা হয়েছে সেটা 1556, বৈরাম খান ভার্সেস হিমু। আপনাদের মাথার মধ্যে একটা প্রশ্ন আসতে পারে যে ভাই, অ্যাকচুয়ালি আজকে আমাদের আলোচনা কি নিয়ে ছিল? আলোচনা ছিল আফগান আর ছিল মুঘল। তার মানে এদের মধ্যে সবগুলো তো মুসলিম শাসক ছিল। মুসলিম শাসক, এর মধ্যে আবার হিমু কই থেকে আসলো? হিমু বা হেমচন্দ্র অনেক ভয় পাইতো এনাকে, যে হেমচন্দ্র আসছে, তার মানে প্রচুর ভয় পেয়ে যাইতো। তাহলে ইনি আবার কোথা থেকে আসলো এই হিমু বা হেমচন্দ্রের যে উদ্ভবটা? এটা আমরা দেখবো। এনার উদ্ভব হয়েছে অ্যাকচুয়ালি আফগান সাম্রাজ্যের সময়। যোগ্য ব্যক্তি আসলে যেখানেই থাক না কেন, ও আসলে যোগ্য জায়গায় যেয়ে পৌঁছাই যায়। আচ্ছা, সম্রাট বাবর সম্পর্কে একটু পড়ে নেই। আমি জাস্ট যেগুলো একটু মার্ক করছি এগুলোই ভালোভাবে পড়বেন অ্যাডমিশনের জন্য। আর বাকিটা সবগুলো একটু রিডিং করে নেবেন একবার, তাহলেই হয়ে যাবে। তো সম্রাট বাবর, ইনার পরিচিতি নিয়ে আমরা একটু আলোচনা করি। ইনার আসলে জন্মস্থান কোথায়? এই ফারগানা নামক রাজ্য, এটা ভালোভাবে মুখস্থ করে নেবেন, ফারগানা নামক রাজ্য। বাবরের জন্ম বর্তমান রুশ তুর্কিস্তানের অন্তর্গত ফারগানা নামক রাজ্য, মানে তুর্কিস্তানের দিকে, মধ্য এশিয়ার দিকে। বাবর পিতার দিক থেকে তৈমুর লং ও মায়ের দিক থেকে চেঙ্গিস খান, এই যে মঙ্গল সাম্রাজ্য যেটা ছিল সেটারই তারা অংশ ছিল। সাহসিকতা ও নির্ভীকতার জন্য ইতিহাসে বাবর নামে প্রসিদ্ধ লাভ করেছে। বাবর এটা একই সাথে তুর্কি শব্দ এবং ফার্সি শব্দ। তুর্কি মানে তো আমরা জানি তুরস্কের যে ভাষা, যেটা যদি এখন তুরস্কে বলা হয় না, তুর্কিয়ে বলা হয় আর কি। তো এই তুর্কিয়ের যে ভাষা, তুর্কি শব্দ যার অর্থ হইলো সিংহ। আর বাবর ফার্সি শব্দ, ফার্সি, পার্সি, পারস্য, ইরান, ইরানকে বোঝানো হচ্ছে। এটাকে আমরা কি বলি? এই শব্দের অর্থ হইলো বাঘ। বাঘ। এখন কথা হইলো যে ভাই, পরীক্ষায় যদি আসে আমরা তাহলে কোনটা দাগাবো? এটা নিয়ে ভাই অনেক অনেক বেশি ঝামেলা। আমি মনে করি এটা সিংহ দাগানোই উচিত। উচিত হইলো সিংহ দাগানোই, এই তুর্কি শব্দ অনুযায়ী। তাহলে এটার অর্থ কি? সিংহ। আবার মতান্তরে হইলো বাঘ। এখন ভাই টিচার যে কোনটা নেবে, এটা আসলে সম্পূর্ণ টিচারের উপর নির্ভর করতেছে। তো টিচার যদি এখন বাঘ নেয় তাহলে এটা ভুল হয়ে যাবে, এখন যদি সিংহ নেয় তাহলে যারা বাঘ দাগাইছে তারা ভুল করে ফেলবে। সো উচিত এমন কোশ্চিন গুলো অ্যাভয়েড করে যাওয়া।
যদি আসে, যদিও আসার সম্ভাবনা অনেক কম। এখনকার টিচার যারা কোশ্চেন করবে অনেক বেশি স্মার্টলি কোশ্চেন করবে, তারা প্রবলেম নাই। যদিও বেশিরভাগ টিচার এখন টাকার বিনিময়ে নিয়োগ হয়ে যায়। ব্যাপারটা আসলে কিরকম জানেন, যে তারা টাকা দিয়ে মানে ঘুষ দিয়ে চাকরি নিয়ে আর আমাদেরকে নীতির বাণী শোনায় যে এইটা করবা, এই করবা, সেই করবা, এটা সেটা, মানে বাজে একটা অবস্থা। প্রত্যেকটা সেক্টরে এত এত দুর্নীতি, মানে মাথা নষ্ট করার মতো দুর্নীতি ভাই, প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি। আচ্ছা, আমরা সম্রাট বাবর নিয়ে একটু পড়ি। সম্রাট বাবর, মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহিরুদ্দিন মোহাম্মদ বাবর পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করলো আমাদের এই সম্রাট বাবর। যুদ্ধটা হয়েছিল কার কার মধ্যে? বাবর আর ইব্রাহিম লোদির মধ্যে হয়েছিল। আর জয়লাভ বাবর করছে এটা তো আমরা জানি। পানিপথ নামক স্থানটি অবস্থান কোথায়? ভারতের হরিয়ানা নামক রাজ্যে। আমরা যখন বই পড়ার আগে এমনিতেই শব্দ শুনছিলাম যে পানিপথ, আমরা ভাবছিলাম হয়তোবা নদীর মধ্যে যুদ্ধ করছে, এরকমটাই। আমাদের এই ভারতবর্ষের ইতিহাসে নদীর মধ্যে যুদ্ধ এরকম আমরা দেখতেই পাই না। এটা সবচেয়ে বেশি হয় ইউরোপ, মানে মহাসাগর কেন্দ্রিক যে যুদ্ধগুলো আর কি, এটা হয়ে থাকে। বাবর মৃত্যুবরণ করেছে 1530 খ্রিস্টাব্দে। তারপরে তার জ্যেষ্ঠ পুত্র হুমায়ুন যে ছিল সে ক্ষমতায় চলে আসে। বাবরকে সমাহিত করা হয় কাবুলে, এটি একটু ভালোভাবে মনে রাখবেন। কাবুলে তাকে সমাহিত করা হয়েছে। সম্রাট বাবরের উল্লেখযোগ্য কর্ম, এই কর্মগুলো একটু দেখে নেবেন। এগুলো জাস্ট একটু ভালোভাবে পড়বেন, তাহলে আশা করি মনে থাকার কথা। যেহেতু এগুলো 9 10-এও পড়া হয়েছে, তারপরে আবার ইন্টার লেভেলে যাদের ইতিহাস ছিল তারাও পড়ছেন। তো এগুলো আবার আমাদের ইতিহাসও এগুলো, তো এগুলো আসলে মনে করি যে আপনার পড়া হয়েছে একবার করে হইলেও। 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধে, আচ্ছা এটা তো হয়ে গেল। তারপরে ভারতীয় উপমহাদেশের প্রথম কামানের ব্যবহার করে, এই যে পানিপথের প্রথম যুদ্ধে প্রথম কামানের ব্যবহার করে এই সম্রাট বাবর। এই কামানের ব্যবহার না করলে আমার মনে হয় না এরা জিততে পারতো, কারণ 1000 হাতি, 40,000 সৈন্য, 30 থেকে 40,000 সৈন্য, এতগুলোকে পেরিয়ে এসে যুদ্ধে জয়লাভ করা, এটা আসলে কিন্তু অনেক কঠিন ব্যাপার। তারপরেও সম্রাট বাবর কিন্তু এখানে নতুন, আর ইব্রাহিম লোধি এখানে শাসন করতেছে, সবকিছু বোঝেন, বাট এই কামানের ব্যাপারটা তারা আসলে বুঝতে পারে নাই। এই জন্যই অ্যাকচুয়ালি এই দিল্লি সালতানাতকে খুব সহজেই হটিয়ে ফেলা হয়েছে। তারপরে তুজুকি বাবর বা বাবরনামা নামে একটা আত্মজীবনীমূলক গ্রন্থ রচনা করেছেন। তুজুকি বাবর বা বাবরনামা এটা কোন ভাষায় রচিত, কেউ একজন বলি তো। তুর্কি ভাষা। আর কেউ? আচ্ছা ঠিক আছে। না না না, তুর্কি। তুজুকি বাবর বা বাবরনামা আসলে কি, তুর্কি ভাষায় রচিত। এই জন্য অ্যাকচুয়ালি আমি বাবর শব্দের তুর্কি যেটা আর কি সিংহ, ওটাকে একটু প্রিফার করি, যে যেহেতু এটা তুর্কি শব্দ। আবার এই যে তুর্কি শব্দে লেখা হয়েছে এই গ্রন্থটা, মানে তুর্কি ভাষায়, তুজুকি বাবর বা বাবরনামা, সেই ক্ষেত্রে ওটাকে তুর্কি শব্দ ধরতে পারে টিচাররা, বাট কি যে করবে অ্যাকচুয়ালি, এটা টিচার ছাড়া কেউই জানে না। সো অ্যাভয়েড করে যাওয়া উচিত। আর টিচার যদি অনেক বেশি জ্ঞানী হয় তাহলে যে কোনো একটাই অপশনে রাখবে। আচ্ছা, সম্রাট বাবর সম্পর্কে এইটুকু পড়লেই আপনার হয়ে যাবে অ্যাডমিশনের জন্য। আর আপনি যদি অতিরিক্ত আরো কিছু জানতে চান তাহলে আপনি সম্রাট বাবর লিখে সার্চ দেবেন, বিভিন্ন ধরনের আর্টিকেল আসবে, সেগুলো পড়লে আরো একটু ভালো ধারণা পেয়ে যাবেন। আমি মনে করি অ্যাডমিশনের জন্য এটুকুই যথেষ্ট। এক্সট্রা করে জানতে চাইলে আপনি অনেক কিছুই জানতে পারেন। তারপরে চলেন দেখি আমরা সম্রাট হুমায়ুন। সম্রাট হুমায়ুন বাবরের মৃত্যুর পর তার জ্যেষ্ঠ পুত্র যে ছিল, মানে বড় ছেলে এই যে হুমায়ুন, দিল্লির সিংহাসন আরোহণ করে, দিল্লি সিংহাসন। তারপরে 1538 খ্রিস্টাব্দে তিনি গৌড় অধিকার করেছে, বাট ভালোভাবে যে শাসন বিস্তার করা, এটা অ্যাকচুয়ালি হুমায়ুন করতে পারে নাই। হুমায়ুনের কিন্তু তেমন একটা নাম ডাক আমরা দেখতে পারি না, জাস্ট এই জান্নাতাবাদ এটা একটু বেশি দেখতে পাই। বাট আকবরের, শাহজাহানের, আওরঙ্গজেবের এত এত কাজ, মানে অনেক বেশি কাজ করে গেছে তারা। আর সম্রাট হুমায়ুন তো বেশিক্ষণ বেশি সময় ধরে আর কি ক্ষমতায় থাকতেও পারে নাই। তো আমরা দেখি চলেন, তিনি শেরশাহর সাথে কনৌজের যুদ্ধে 1540 সালে পরাজিত হয়ে দিল্লি ত্যাগ করেন। এই যে আমাদের চলে আসলো কি এখানে, শেরশাহ, যার আগের নাম ছিল শের খান, পরে এই শাহ উপাধিটা নেয় তিনি আর কি। শেরশাহ সাথে কনৌজের যুদ্ধ হয় কত সালে? 1540 সালে। আচ্ছা, কেউ কি আমাকে বলতে পারবেন, একটা প্রশ্ন করি আপনাদের, যারা ভালোভাবে পড়ছেন আর কি, বাংলা সালতানাত, বাংলা সালতানাতের কোন শাসকের সময় এই যে শেরশাহ আক্রমণ করেছিল? এটা কারো কি মনে আছে? আচ্ছা, এটা অনেক বেশি কঠিন আর কি। গিয়াসুদ্দিন যখন ছিল আর কি, তারপরে আক্রমণ করে এই বাংলাতে, তখন বাংলাটাও তিনি দখল করে নেয়।
আচ্ছা, তারপরে এই সম্রাট হুমায়ুন কি করলো? দিল্লি ত্যাগ করে নেয়। দেখেন, সম্রাট বাবর, সম্রাট হুমায়ুনের সময় পর্যন্ত কিন্তু দিল্লি কেন্দ্রিক যে শাসন ব্যবস্থা এদের, এটা কিন্তু বেশি দূর পর্যন্ত যাইতে পারে নাই। বেশি দূর পর্যন্ত যাইতে পারে নাই, দিল্লির আশেপাশে এবং একটু বাংলার দিকে তারা নজর দিয়েছিল। আরো যে উত্তর ভারতের আরো পিছনের দিকে যে অংশ, তারপর দক্ষিণ ভারতের যে অংশ, এগুলোর দিকে তারা কিন্তু এতটা এখনো নজর দিতে পারে নাই। পরবর্তীতে দিবে। তো আমরা দেখতে পাই এখানে 1540 থেকে 55 পর্যন্ত সাময়িকভাবে এখানে মুঘল শাসন ছিল না। তো এই সময় আসলে কারা শাসন করেছে? এই সময় শাসন করেছে হইলো সুর শাসন। সুর শাসন বা সুর সাম্রাজ্য বা আফগান সাম্রাজ্য বলতে পারি আমরা। এই সময় আমাদের এই দিল্লিকে তারা শাসন করেছে। দেখেন ভাই, মানে প্রত্যেক জনের কাছে আমরা শাসিত হয়েছি। মানে বাজে একটা অবস্থা, আমরা মনে হয় বলতে পারি কেমন একটা জাতি হয়ে যায়। যে মানে দাসত্ব সহজেই গ্রহণ করে ফেলি, এমন একটা ব্যাপার। মানে একের পর এক মুসলমান শাসক আসতেছে, তাদেরকে আমরা গ্রহণ করে নিচ্ছি, পরে ইংরেজরা আসলো, তাদের দাসত্ব আমরা গ্রহণ করে নিলাম। মানে বর্তমানে যেমন আমরা দাসত্ব করতেছি, এই ব্যাপারটা হয়ে যায় আর কি। আচ্ছা, 1540 থেকে 1555 পর্যন্ত সাময়িকভাবে মুঘল শাসন ছিল না। আপনি যখন একপাক্ষিক ইতিহাস পড়বেন তখন মনে হবে যে না, শুধু এইটাই হলো বাকি যেগুলো বলতেছে এগুলো মিথ্যা বলতেছে, এগুলো খারাপ, এগুলো আসলে এইরকম ব্যাপার। বাট আপনি যখন দুই ভাবে ইতিহাসটা পড়বেন, আলোচনা এবং সমালোচনা যখন করবেন, আপনি যখন দুইটাকেই সমানভাবে গুরুত্ব দিবেন, যে না এইটাও সমানভাবে গুরুত্ব, এইটাও সমানভাবে গুরুত্ব, তখন আপনি বুঝতে পারবেন যে ইতিহাসের ব্যাপার, ইতিহাসে আসলে কত কিছু রয়েছে। আপনি জেনে অবাক হয়ে যাবেন। আপনি আরেকটু বড় হন যখন, আরো বেশি বেশি আর্টিকেল পড়বেন, বিভিন্ন যারা অনেক বড় বড় রাজনীতিবিদ, বিভিন্ন মুক্তিযোদ্ধা, তাদের ভিডিও যখন পড়বেন, আপনার মুক্তিযুদ্ধের ইতিহাস পুরোটাই ভিন্ন ভাই, পুরোটাই পাল্টে ফেলছে। এত কিছু মাঝখানে হয়েছে বিভিন্ন দল নিয়ে, বাট সেগুলো আমাদের সামনে উপস্থাপনই করা হয় না। মানে বাজে একটা অবস্থা, ইতিহাস পড়তে যে মাথা পুরো ঘুরে যায়। যে আল্লাহ, আমরা এগুলো কি জানতেছি, এই দল তো শুধু প্রশংসাই করে যাচ্ছে, বাট এগুলো তো তাদের তো ত্রুটি ছিল, এই ব্যাপারটা তো তারা কখনো উপস্থাপন করে না। এই হইলো ব্যাপার। আচ্ছা, তারপরে আমাদের নেক্সট যে ব্যাপারটা রয়েছে, সম্রাট হুমায়ুন ইনার কাজ কি কি আছে। তেমন একটা গুরুত্বপূর্ণ না, জাস্ট জান্নাতাবাদ আপনার মনে রাখলেই হয়ে যাবে। জান্নাতাবাদ, বাংলার এই যে রূপটা দেখে তিনি নাম দিয়েছে জান্নাতাবাদ, জান্নাতের মতো বাংলা, অর্থাৎ গৌরকেই বোঝানো হচ্ছে এটা। আর বাবরের জ্যেষ্ঠ পুত্র হুমায়ুন, হুমায়ুন শব্দের অর্থ হইল ভাগ্যবান। হুমায়ুন ক্ষমতা লাভ করেন 1530 খ্রিস্টাব্দে, সিংহাসনচ্যুত হয় 1540। 10 বছরে আর কি করবে ভাই, এটা তো আর বেশি কিছু করা সম্ভব না। আর কনৌজের যুদ্ধ হয়েছিল এই 1540 সালে। কনৌজের যুদ্ধ, চৌসারের যুদ্ধ, সবগুলো যুদ্ধেই এই সম্রাট হুমায়ুন পরাজয় বরণ করেন। শেরশাহ প্রত্যেকটাতেই জয় লাভ করেছে। শেরশাহর কাজগুলো অনেক ভালো ছিল আমাদের এই বাংলাতে। তার যে ভূমি শাসন ব্যবস্থা ছিল এটা অনেক ভালো ছিল। তারপর তার মুদ্রা নীতি যে যেগুলো ছিল, এগুলো অনেক অনেক ভালো ছিল। তো আমরা দেখি চলেন, সুর শাসন ও সম্রাট শের শাহ 1539 সালে চৌসারের যুদ্ধে হুমায়ুনকে পরাজিত করছে। প্রথমে যুদ্ধটা হয়েছে চৌসারে, যেটাকে বলা হচ্ছে কি চৌসারের যুদ্ধ। এই যুদ্ধে যখন পরাজিত হয়ে যায় সম্রাট হুমায়ুন, তখন শের খান কি করে? শাহ উপাধিটা নিয়ে নেন, শাহ উপাধি নিয়ে নেন। শের শাহ উপাধিটা তিনি নিয়ে নেন। তিনি নিজেকে বিহারের স্বাধীন সুলতান হিসেবে ঘোষণা করে, বিহারের স্বাধীন সুলতান হিসেবে ঘোষণা করে। মানে বাংলার অবস্থাটা এত বাজে ছিল, বাংলার অবস্থা না, আসলে সেই সময় পুরো পৃথিবীর অবস্থাটাই আসলে এরকম ছিল। যে যে যেখানে পারতেছিল সে এরকম করে শাসন করতেছিল, যেমন জোর জার, মুল্লুকতার, এই যে ব্যাপারটা আর কি। 1540 সালে কি তিনি কি করেন? তিনি বাংলা দখল করেন 1540 সালে। একই বছরে হুমায়ুনকেও পরাজিত করে কনৌজের যুদ্ধে। তাকে পরাজিত করে এই যে তারপরে এই হুমায়ুন দেশ ত্যাগ করতে বাধ্য হয়। দেশ ত্যাগ করে তিনি আবার সৈন্য সামন্ত যা লাগে সবকিছু জমা করে তারা, দিল্লি অধিকার করে উপমহাদেশে আফগান সাম্রাজ্য প্রতিষ্ঠা করে, আফগান সাম্রাজ্য প্রতিষ্ঠা করে। তার মানে বর্তমান যে আফগানিস্তান আমরা দেখতেছি, তাদের দ্বারাও আমরা কি হয়েছিলাম? শাসিত হয়েছিলাম। এই যে আফগান সাম্রাজ্য, আপনার মাথা ঘুরে যেতে পারে, বাংলা সালতানাত, দিল্লি সালতানাত, তারপরে মুঘল সাম্রাজ্য, আফগান সাম্রাজ্য। মাথাটা জাস্ট একটু ঠান্ডা রাখবেন, রেখে একটু ভালোভাবে পড়বেন কাহিনীটা। একবার পড়ার পর প্রত্যেকটা শাসকের কর্ম ভালোভাবে দেখে নেবেন, আপনার প্রিপারেশন শেষ ভাই এখান থেকে। আর অতিরিক্ত ঝামেলা করতে যাবেন না। অতিরিক্ত ঝামেলা করতে গেলেই ঝামেলা, যে এইটা কেন হইলো, ওইটা কেন হইলো, ভাই মেনে নেন ব্যাপারটা এইরকম। আচ্ছা, তারপরে আমরা দেখি চলেন শের শাহ। জি জি বলেন। না, জি জি শোনা, জি শোনা যাচ্ছে। এই যে চৌসারের যুদ্ধ আর কংগ্রেস যুদ্ধ কি একই? চৌসারের যুদ্ধ আর কিসের যুদ্ধ? কনৌজের?
জি ভাই। না না, একটা 39-এ হয়েছে আর একটা 40-এ হয়েছে। প্রথমে যখন সম্রাট হুমায়ুন বাংলা জয় করে 1538-এ, তারপরে আবির্ভাব ঘটে এই শের খানের। তখন তিনি বাংলার দিকেও নজর দেয়। বাংলা জয়টা একটু দেরি হয়েছে তার 1540। এর আগে তিনি চৌশোরের যুদ্ধ করছে হুমায়ুনের সাথে, সেটাতে পরাজয় বরণ করাইছে 39-এ। 40-এ আবার কি হয়েছে, কনৌজের যুদ্ধ হয়েছে। আর এই কনৌজের যুদ্ধটা হলো ফাইনাল যুদ্ধ। এই যুদ্ধের মাধ্যমেই দিল্লি সালতানাতের যে শাসকটা ছিল আর কি, সম্রাট হুমায়ুন, তার হালকা করে পরাজয় ঘটে যায় আর কি, মানে মুঘল সাম্রাজ্যের। পরবর্তীতে তারা আবার ফিরে আসছে। আচ্ছা, তারপরে আমরা সম্রাট শেরশাহ সম্পর্কে একটু দেখি। সম্রাট শেরশাহ, ইনার কাজগুলো, ইনি কি করছে, গ্র্যান্ড ট্রাঙ্ক, যেটা এশিয়ার প্রাচীনতম দীর্ঘতম একটা রোড ছিল, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নির্মাণ করেন। ভারতবর্ষে ঘোড়ার ডাক প্রচলন করেন। ভারতবর্ষে দাম মুদ্রার প্রচলন করেন। এই তিনটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। রোডের, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন ব্যাপারটা হলো ঘোড়ার ডাক, এটা অ্যাকচুয়ালি কি? আপনারা অনেকে আমার আগের ব্যাচের স্টুডেন্ট ছিলেন, তারা একটু বলেন ঘোড়ার ডাক এটা বলতে কি বোঝানো হয়। ভাইয়া মনে নেই। এটা তো পারার কথা। আচ্ছা ঠিক আছে। সবকিছু পারতে হয় না, সবকিছু পারলে ঝামেলা। সবকিছু পারলে শিখবো কখন? ঘোড়ার ডাক, এটা এই যে আপনারা সংক্ষিপ্ত শব্দের মধ্যে বা এক কথায় প্রকাশের মধ্যে পড়ে আসছেন না, ওই যে হ্রেস্যা যেটা, ওইটা কিন্তু না ভাই, ওইটা না। এটা অ্যাকচুয়ালি কি তাহলে? ঘোড়ার ডাক, এই ডাক বলতে বোঝানো হচ্ছে এই যে ডাক বিভাগ যেটা, এইখান থেকে আসছে এই ডাক শব্দটা। তার মানে চিঠি আদান প্রদানের যে সিস্টেম, এটাকেই বোঝানো হচ্ছে। তাহলে এখানে ঘোড়া কি করবে? ঘোড়া অ্যাকচুয়ালি এখানে কি করবে? সম্রাট শেরশাহ, ইনি অ্যাকচুয়ালি এই ঘোড়ার ডাকের যে ব্যাপারটা, এটা আসলে কাদের থেকে অনুপ্রাণিত হয়েছে? ইনি আসলে অনুপ্রাণিত হয়েছে আরবদের থেকে। আরবদের থেকে অনুপ্রাণিত হয়েছে। সেই সময়ের আরব মানে তার হাতে একটা তরবারি থাকবে এবং সাথে কি থাকবে, ঘোড়া থাকবে, ঘোড়া থাকবে, উট থাকবে। তো ব্যাপারটা কি হয়েছিল তাহলে? তো আরবরা অ্যাকচুয়ালি ঘোড়ার মাধ্যমে চিঠি আদান প্রদানের যে ব্যাপারটা, এটা করে থাকতো। এটা অ্যাকচুয়ালি কি ছিল ভাই, ঘোড়ায় কি তাহলে চিঠি নিয়ে যেত? এখানে মানুষ থাকতো না? না ভাই, মানুষ থাকতো। এখানে ব্যাপারটা ছিল এইরকম, ধরে নেন এটাই, এটা হইলো একটা ঘোড়া রাখার জায়গা, এটা আর একটা জায়গা, এটা পুরো স্ক্রিনটা ধরে নেন হলো দেশ, এটা আর একটা জায়গা। কেন্দ্র ধরেন এখান থেকে খবর পৌঁছানো লাগে আপনার এখানে। তো কি করবে, এদিকে মনে করেন জল, এদিকে যাওয়ার জায়গা নাই। তো ব্যাপারটা হইলো, এইখান থেকে ঘোড়া নিয়ে ইনি যাবে, এই তথ্যটা এনার কাছে উপস্থাপন করবে, চিঠি এনাকে দিয়ে দেবে। ইনি আবার কি করবে, সবসময় রেডি হয়ে থাকবে, এই ঘোড়া নিয়ে আবার এখানে দেবে, এখান থেকে আবার এখানে দেবে। মনে করেন এই জায়গাতে পৌঁছাতে হবে, এখান থেকে আবার তিনি আবার এখানে পৌঁছাই দেবেন। মানে ঘোড়ার মাধ্যমে ডাক ব্যবস্থার যে প্রচলন, এটাই করছে আসলে অ্যাকচুয়ালি হইলো এই সম্রাট শের শাহ। ঘোড়ার ডাক বলতে ওইরকম কোনো কিছু ডাক না, এখানে ডাক বিভাগের যে ব্যাপারটা, সেটা অ্যাকচুয়ালি বোঝানো হচ্ছে, ঘোড়ার মাধ্যমে ডাক ব্যবস্থার এই ব্যাপারটা। তো বলতে পারেন ভাইয়া আগে কি এরকম ছিল না? আগে ছিল। আমাদের এই অঞ্চলে কিন্তু হাতির ব্যাপারটা অনেক বেশি ছিল। হাতির ব্যাপারটা অনেক অনেক বেশি ছিল, হাতির মাধ্যমে প্রায় সবকিছু করা হইতো। হাতি তো ভাই অনেক স্লো, তারপরে মানুষ যাতায়াতের মাধ্যমে করতো। তো তিনি কি করলো যে আচ্ছা এটার ব্যবস্থাটা প্রচলন করা দরকার, হয়তো বা সে সময় ঘোড়া ছিল, বাট তিনি প্রচলনটা অনেক ভালোভাবে করলেন। যে এখানে একজন ঘোড়ানি থাকবে, ওখানে আরেকজন থাকবে, ওখানে আরেকজন থাকবে। ইনি যে ওনাকে দেবে, উনি যে আবার আরেকজনকে দেবে, উনি আবার আরেকজনকে দেবে, এইরকম করে এই ব্যবস্থার প্রচলন করলো কে, সম্রাট শের শাহ। তারপরে তিনি কি করেন, দাম মুদ্রার প্রচলন করেন। বলেন কি একজন, দাম মুদ্রা মানে কি? আচ্ছা, আমরা মুদ্রা নিয়ে একটু আলোচনা করি, আমি বলবো আপনারা বলবেন। এই যে সোনা দিয়ে যে মুদ্রা তৈরি করা হয়, সেটাকে কি বলা হয়? মানে স্বর্ণ হ্যাঁ, মুদ্রা। স্বর্ণ মুদ্রা। আচ্ছা, স্বর্ণ বুঝে নিন এটা, স্বর্ণ মুদ্রা। রূপা দিয়ে যে মুদ্রা তৈরি করা হয় তাকে কি বলা হয়? মানে রূপ। রৌপ্য মুদ্রা। রৌপ্য মুদ্রা। তাহলে সোনা রূপা শেষ, বাকি একটা কি থাকতেছে, সোনা রূপা আর একটা কি? মানে একসাথে আলোচনা করা হয় সোনা রূপা। আরে বলেন একটা, যে কোনো একটা ধাতুর নাম বলে দেন। ভাই তামা। হ্যাঁ, আসতো। তামা, তামা। হ্যাঁ, এই সম্রাট শেরশাহ দেখলো
মুদ্রার অবস্থা খুবই বাজে। এই স্বর্ণ মুদ্রা, দ্রব্য মুদ্রার ভালো ব্যবস্থা চলতেছে না সেই সময়। তিনি আসলে এই মুদ্রাগুলোরও কিন্তু সংস্কার করেছিল, তার সাথে বিশেষ করে এই দাম মুদ্রা, এটা অনেক বেশি হাইলাইটেড। তো এই তামা দিয়ে যে মুদ্রা তিনি তৈরি করলো, সেটার নাম দিয়ে দিল হইলো কি দাম মুদ্রা। দাম মুদ্রা। তামা দিয়ে দেখেন মুদ্রা তৈরি করলে আপনি কোনো কি নাম পান এরকম? তাম্র মুদ্রা নাম কিন্তু পান না। তাম্র কি পান? তাম্র শাসন পান, তাম্র লিপি পান, তাম্র লিপ্ত পান, এইগুলো। তো এই তামা দিয়ে যে মুদ্রার ব্যবস্থাটা প্রচলন করেছিল, সেটার নাম ছিল দাম। এই সম্রাট শেরশাহ, ইনি আসলে আমরা যখন পড়ছিলাম মানে জাস্ট অবাক হয়ে গেছি, ইনি আসলে এত এত কাজ করছে এই বাংলার জন্য। বাংলার তিনি ভূমি ব্যবস্থা সেটা নিয়ে কাজ করেছে, মুদ্রা নিয়ে কাজ করেছে, এই ঘোড়ার ডাক এগুলো নিয়ে কাজ করেছে, রোড নির্মাণের যে ব্যাপারটা এগুলো নিয়ে কাজ করেছে। অনেক বেশি কাজ করেছে এই সম্রাট শেরশাহ। চাইলে ইনার জীবনের উপর একটা আর্টিকেলও পড়ে নিতে পারেন, যে সময় আপনি ফেসবুকে টাইম ওয়েস্ট করেন আর কি। তো তারপরে কি হইলো? তারপরে সম্রাট আকবর ভাই, এই যে শুধু শেরশাহ কিন্তু শাসন করে নাই। শেরশাহ, তারপরে ইসলাম খান, তারপরে আদিল খান, আর অনেকেই কিন্তু ছিল। এগুলো আপনার লাগবে না, অতিরিক্ত বলতে গেলে আপনার নিজেরই ঝামেলা হয়ে যাবে। ওই জন্য আজকের ক্লাসে আমি এগুলো অ্যাভয়েড করে গেলাম। তো আমরা দেখি চলেন। 1556 সালে মাত্র 13 বছর বয়সে আকবর দিল্লির সিংহাসন আরোহণ করেন। আর আমাদের মানে আমার বয়স চলতেছি এখন 22, এখন পর্যন্ত একটা বিয়ে করতে পারলাম না। আর এরা 13 বছর বয়সে দিল্লির সিংহাসন মানে সিংহাসন আরোহণ করেছে। পাওয়া যায় ব্যাপারগুলা। মানে আচ্ছা, জানি না যে কত বছর বয়সে বিবাহ করেছে, এনার সম্পর্কে বলে একটা ভুল করলাম। আচ্ছা থাক। তো আমরা দেখি চলেন। হুমায়ুনের মৃত্যুর পর বৈরাম খান আকবরের অভিভাবকত্ব গ্রহণ করেন। এই বৈরাম খান এই ব্যাটার মধ্যে একটু খাপলা ছিল। মানে এই দিক দিয়ে ঠিক ছিল, ধর্মীয় দিক দিয়ে একটু খাপলা ছিল, মানে একটু শিয়াপন্থী ছিল আর কি। ইনার কারণে এই সম্রাট আকবর অনেক বেশি প্রভাবিত হয়ে যায়। আমরা আজকে দুইটা প্রশ্নের সলভ করব। একটা হইলো বাংলার সন, এটা কি সম্রাট আকবরই চালু করছে নাকি শশাঙ্ক চালু করছে? বিভিন্ন হিন্দু ইতিহাসবিদ তারা শশাঙ্ককে তুলে ধরে, আবার অনেক যারা আছে তারা আকবরকে তুলে ধরে। আর আকবর কিসের জন্য বাংলা সনটা চালু করলো? সেই সময় তো আরবি যেটা আর কি, হিজরি সন সেটা তো চলতেছিল। বাংলাটা কিসের জন্য চালু করলো? তারপরে দিনহি ইলাহি, এটা কি অ্যাকচুয়ালি ধর্ম নাকি অন্য কিছু ছিল? এটা নিয়ে আমরা আলোচনা করব। আর আপনাদের থেকে আলোচনা শুনবো হইলো পলাশির যুদ্ধ, এটা আপনাদের 9 10-এ ছিল। এটা আমি শুনবো যে পলাশির যুদ্ধ কিসের জন্য হয়েছে এবং কাদের জন্য আমরা পরাজয় বরণ করলাম, এটা আপনারা বলবেন। আচ্ছা, তো আমরা দেখি চলেন। বৈরাম খান ইনি কি করলো? আকবরের অভিভাবকত্ব গ্রহণ করলো, যেহেতু উনি ছোট মানুষ, ওনাকে সিংহাসনটা দেওয়া হইলো। তারপরে কি করলো? এখন অভিভাবক হিসেবে তো কাউকে লাগবে, এই বৈরাম খানকে নিয়ে নিল। তারপরে কি হইলো? এই সময় হিমু দখল করে নিল। আচ্ছা থাক, আমি একটু আলোচনা করি হিমু নিয়ে, যে মনে হয় না আছে এরকম আলোচনা। আচ্ছা থাক, আমি নিজের মতো করে আলোচনা করতেছি। দেখেন, হিমু হিমু আসলো কই থেকে? হিমুর উদ্ভব হয় অ্যাকচুয়ালি আফগান সাম্রাজ্য যখন ছিল। আফগান সাম্রাজ্য, এই আফগান সাম্রাজ্য যখন ছিল তখনই অ্যাকচুয়ালি হিমুর উদ্ভব হয়। হিমু অনেক বেশি একজন যোগ্য ব্যক্তি ছিল। ইনি প্রথমে বাজারের দায়িত্বে ছিল, আফগান সাম্রাজ্য যে সময় চলতেছিল বাজারের দায়িত্ব ছিল। তো ইনার জ্ঞান ট্যান দেখে ভাবছে যে না, এনাকে মন্ত্রণালয়ে আনা উচিত, মানে মন্ত্রী পরিষদ যেটা, তো সেখানে নিয়ে আসে। তারপরে অনেক ঝামেলা হয় আফগানদের মধ্যে। এই মুসলমানদের মধ্যে একটা ঝামেলা আছে, এরা নিজেরা নিজেদের মধ্যে এত দ্বন্দ্বে লিপ্ত হয়ে যায়, মানে বাজে একটা অবস্থা। যদিও সব জাতির মধ্যে আছে এইটা। তো এই নিজেদের মধ্যে যখন দ্বন্দ্বে লিপ্ত হয়ে যায়, আর কোনো শাসক থাকে না, তখন সবাই বলে যে না, আমাদের মনে হচ্ছে এটার জন্য যোগ্য হইলো হিমু। তখন বলে যে আচ্ছা তুমি এটা কি করো, দিল্লির সিংহাসনটা আরোহণ করো। আর হিমু অনেক বেশি শক্তিশালী এবং একজন বুদ্ধিমান মানুষ ছিল। অনেকে তারা ভয় পাইতো। সেই সময় একটা উল্লেখযোগ্য কথা ছিল যে হিমু আসছে। হিমু আসছে মানে তার আগেই সিলিন্ডার, মানে অনেক বেশি ভয় পাইতো। ভাইয়া এত বেশি প্রশংসা করতেছেন হিমু, তাহলে হিমুকেও তো পরাজিত করছে এখানে বৈরাম খান। এটা অ্যাকচুয়ালি কিভাবে হইলো, এটা নিয়ে আলোচনা করবো চলেন। তারপরে কি হইলো? বৈরাম খান পানিপথের দ্বিতীয় যুদ্ধ। পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছে? পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছে? 1556 ভাইয়া। হ্যাঁ, 1556। 1556 তিনটা ঘটনা ঘটেছে। 1556 জানুয়ারির দিকে, মানে বছরের প্রথমের দিকে হুমায়ুন মারা যায়। এরপরে ক্ষমতায় আসে হইল কে? এরপরে ক্ষমতায় আসে আমাদের সম্রাট আকবর। দুইটা ঘটনা হয়ে গেল। এবং এই 1556 শেষের দিকে মানে নভেম্বরের দিকে এসে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়। সেই যুদ্ধে হিমুকে পরাজিত করে দিল্লি উদ্ধার করেন বৈরাম খাঁ।
এখন কথা হলো ভাইয়া, আপনি এত কিছু বললেন হিমু সম্পর্কে, তাহলে হিমুর পরাজয় এখানে অ্যাকচুয়ালি কিভাবে হইলো? হিমুর এখানে ভাই লাকটা অনেক বেশি খারাপ ছিল। এমন অনেক স্টুডেন্ট আছে যারা অনেক ভালো একটা প্রিপারেশন নেয়, বাট পরীক্ষার হলে যে ওই রকম পারফরমেন্স করতে পারে না, এখন যে কোনো কারণে হয়ে যায়। তো হিমু পারফরমেন্স সবকিছু ঠিকঠাক করতেছিল, হঠাৎ করে কি হয়ে যায়, তার চোখে একটা তীর লেগে যায়, ওই ঠিক আগের একটা কাহিনীর মতো। আমরা যখন মোহাম্মদ ঘুরি সম্পর্কে পড়েছিলাম, এইরকম কাহিনী ছিল। এই হিমুর চোখে একটা কি হয়ে যায়, তীর লেগে যায়। আপনারা একটা মিম দেখেন নাই ফেসবুকে, মানে পুরো শরীর নোয়া দিয়ে ঢেকে নেয় আর চোখ দিয়ে দেখার জন্য জাস্ট হেলমেটের ওখানে একটু ফাঁকা থাকে। তো বলেছেন আমার প্রিপারেশন সব ঠিকঠাক, যে কোনো একটা বিষয় নিয়ে এখানে এই তীর চিহ্ন দিয়ে একটা সাবজেক্টের নাম দিয়ে দেয়, যে এই সাবজেক্ট এসে আমাকে পুরো খেয়ে দিল, এরকম একটা ব্যাপার আর কি। তো এই যে এই ব্যাপারটা হয়ে যায় হিমুর সাথে, হিমুর চোখে একটা তীর লেগে যায়। ভাই দেখেন, চোখ হইলো আমাদের অনেক বেশি সেন্সিটিভ একটা জায়গা। চোখে যদি তীর লাগে, আপনি আর কি কন্ট্রোলে থাকতে পারবেন? আপনি তো চোখ মুখ আন্দার দিবে, তখন একবারে বাজে অবস্থা হয়ে যাবে। তো হিমুর চোখে যখন তীর লেগে যায়, তখন সে ঘোড়া বা হাতি, মেবি এটা হাতি হবে, তার উপর থেকে সে পড়ে যায়, বা ঘোড়া। এখন ইতিহাসে মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম করে বলা হয়। তো তো সেখান থেকে তিনি কি হয়ে যায়, সেখান থেকে পড়ে যায়। আবার এই ঘটনা যে একেবারে সত্য, এটা আপনি বলতে পারবেন না, কারণ আপনি তো দেখেন নাই। তো আমরা যেটা পাই আর কি, সেই অনুযায়ী আপনাদের সামনে উপস্থাপন করা। তো কি হইলো, এনার চোখে লেগে যায় তীরটা। চোখে লাগার পর হিমু এই ঘোড়ার উপর থেকে নিচে পড়ে যায়, এবং তখন ওর সৈন্য যতগুলো ছিল তারা খুবই ভয় পেয়ে যায়। দেখেন, লিডার যদি ভয় পায় বা লিডার যদি কোনো কারণে আক্রান্ত হয়ে যায়, সৈন্যরা কার থেকে মোটিভেশন পাবে? কারণ তার মোটিভেশন কারো থেকে পাবে না, সৈন্যদের মোটিভেশন তখন অনেক বেশি লো হয়ে যাবে। তখন তারা অনেক বেশি ভয় পেয়ে যায় এবং যুদ্ধের মধ্যে ছোটাছুটি শুরু করে দেয়। আর যুদ্ধের মধ্যে যখনই আপনি দল ছুট হয়ে যাবেন, তখন আপনি কখনোই আর জয় লাভ করতে পারবেন না। সেজন্যই আপনার উচিত যখন যেখান থেকে পড়বেন ভালোভাবে সেটা শেষ করে অন্য জায়গায় যাওয়া। দুইটা একসাথে, আচ্ছা ওইদিকে না যাই, দুইটা একসাথে খাইতে গেলে কিন্তু প্রবলেম, বুঝতে পারছেন? তো যে কোনো একটাকে ভালোভাবে রাখতে হবে। তো এই দলছুট হয়ে যায় যখন, দলছুট হয়ে যাওয়ার ফলে তারা এই যুদ্ধে পরাজয় বরণ করে। তাহলে এই যে হিমুর যে সৈন্য, যে সেনাবাহিনী যারা, এনাদের পরাজয়ের প্রধান কারণ ছিল হিমু আক্রান্ত হয়ে যাওয়া এবং দলছুট। আর পানিপথের প্রথম যুদ্ধে কামানের ব্যবহার কারণে ইব্রাহিম লোদির পরাজয় বরণ হয়ে যায়। তারপরে আমরা দেখি পরিণত বয়স না হওয়া পর্যন্ত বৈরাম খানই আকবরের অভিভাবকের পক্ষ থেকে রাজ্য পরিচালনা করেন। এখানে কিন্তু বৈরাম খান চাইলেই সম্রাট আকবরকে হটিয়ে নিজে কিন্তু শাসন ব্যবস্থা পরিচালনা করতে পারতো। কারণ সম্রাট আকবরের কেউ অভিভাবক নাই, সম্রাট আকবরের যে বাবা যিনি ছিল হুমায়ুন, ইনি তো মারা গেছে। তো এই যে ব্যাপার ছিল, কিন্তু বৈরাম খান এখানে খুবই সততার পরিচয় দিয়েছে। তিনি নিজ দায়িত্বে সুন্দর করে সাম্রাজ্য পরিচালনা করেছে। কাকে প্রধান রেখে? প্রধান ছিল সম্রাট আকবর। আর সম্রাট আকবরের কিন্তু একটা হিন্দু পরিবারে জন্ম হয়েছিল, হিন্দু পরিবারে একটা জন্ম হয়। ইনি আসলে আচ্ছা, যখন আমরা ইয়ে নিয়ে আলোচনা করবো তখন বলবো না এটা সম্পর্কে, যে দিল্লি ইলাহির ভূত কিসের জন্য তার মাথার মধ্যে চলে আসে। ও হ্যাঁ, নেক্সট ডে চলে আসছে। আচ্ছা, সম্রাট আকবরের কাহিনী একটু দেখি আমরা। সম্রাট আকবর বাংলায় মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। সম্রাট আকবর বাংলায় মুঘল শাসনের সূত্রপাত ঘটায় কবে? এটা কত সাল ছিল? কেউ একজন বলি কত সাল ছিল? 1576। 1576। 1576 সাল। এই সময় বাংলা সালতানাতের অধীনে যে রাজবংশটা ছিল সেটার নাম হইল কররানী রাজবংশ। কররানী রাজবংশ। আর এই রাজবংশের সাথেই সম্রাট আকবরের যুদ্ধ হয় হইল রাজমহল। এই রাজমহলের যুদ্ধের মাধ্যমে পতন ঘটাই হইল কররানী বংশের, এবং এই বাংলাটাকে কি হিসেবে গণ্য করে নেয় সাম্রাজ্যের, তখন উপনিবেশ শব্দটা ওইরকম ভাবে প্রচলিত ছিল না, প্রদেশ হিসেবে গণ্য করে নেয়। প্রদেশ হিসেবে গণ্য করে নেয় মুঘল সাম্রাজ্যের সূচনা করে এই বাংলাতে। এই ব্যক্তিটা কে ছিল? সম্রাট আকবর। তাহলে আপনি প্রশ্ন দেখে আপনার আসলে যে অপশন দেখতেছেন একটা, সেই অনুযায়ী দাগাচ্ছেন, তাহলে কিন্তু হবে না। মানে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠার কথা বলতেছি, আপনাকে কি দেখতে হবে এখানে কি বলছে। যদি বলে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ভারতে কে করে, তখন আপনি সম্রাট বাবরকে দাগাবেন। আবার যদি দেখেন যে বাংলা শব্দটা আছে, তখন আবার কিন্তু আকবরকে দাগাতে হবে। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা দেখে আপনি বাবরকে দাগাবেন, এটা কিন্তু করলে ভুল হয়ে যাবে। এটা একটু মাথা ঠান্ডা রেখে দিকটা দেখবেন। আর এমসিকিউ এর ক্ষেত্রে কোনটা সঠিক,
কোনটা সঠিক উত্তর নয়, এই যে নয় আর সঠিক, এদিকে একটু ভালোভাবে খেয়াল রাখবেন। আমরা সঠিক দেখে মনে পড়ে যে হ্যাঁ এটা তো ঠিক আছে, পরে দাগানোর পর মনে হয়েছে না বাকি তিনটা অপশনও তো ঠিক ঠিক লাগতেছে, তার মানে প্রশ্নের মধ্যে ঘাপলা রয়েছে। তখন আমরা দেখতে পাই যে প্রশ্নটা অ্যাকচুয়ালি করছে নিচের কোনটি সঠিক উত্তর নয়, এরকম হয়ে যায় ঝামেলা। আচ্ছা, তারপরে তিনি চালু করেছে হইল দিনহি ইলাহি নামে নতুন ধর্ম। আচ্ছা, সম্রাট আকবর কোন ধর্মের লোক ছিল? কেউ একজন বলি কোন ধর্মের লোক ছিল? ভাই আপনি তো বললেন হিন্দু ধর্মের আরে না, হিন্দু পরিবারে জন্মগ্রহণ হয়েছে তার, মানে পরিবারটা ছিল হিন্দু, বাট সম্রাট হুমায়ুন এ তো হইলো মুসলমান না, সেদিক থেকে তো মুসলমান হচ্ছে। আর মুসলমান হিন্দু সবগুলোর সাথে ইনার সবচেয়ে বেশি সখ্যতা ছিল আর কি। তো দেখেন, আমি আলোচনা করতেছি এটা ডিটেলস। সম্রাট আকবর ইনি মুসলমান, আপনারা বুঝতে ভুল করছেন, মানে ওনার যে জন্মটা হয়েছে আর কি ওইটা হইলো হিন্দু একটা পরিবার ছিল সেখানে জন্ম হয়েছে, বাট মুসলমানের পেট থেকেই তার জন্ম হয়েছে ভাই। একটু কারেকশন করে নেন আপনাদের বুঝতে যদি ভুল হয়ে থাকে ব্যাপারটা। তো আমরা দেখি সম্রাট আকবর, এনার আমরা একটু শৈশব নিয়ে আলোচনা করি। একেবারে যদি আমরা শুরু থেকে শুরু করি, তার জন্মটা হয়েছে একটা হিন্দু বাড়িতে, ধরে নেন বাড়িটা বললে ভালো হবে, হিন্দু বাড়িতে একটা তার জন্ম হয়েছে সম্রাট আকবর। সেই সময় তিনি শৈশবে অনেক হিন্দু পণ্ডিত তাদের সাথে মিশার সুযোগ পেয়েছে, যেহেতু তিনি একজন সম্রাটের ছেলে ছিল, তাহলে তার তো আরো অনেক বেশি আরো যারা যারা দামি দামি লোক, বিভিন্ন শিক্ষিত লোক এদের সাথে তো পরিচিত অবশ্যই থাকবে। তো তাদের আনাগোনায় সবসময় তিনি থাকতো। তার মধ্যে সেই ছোটবেলা থেকে সবগুলো বিষয়ের সবগুলো ধর্মের যে বিষয়টা এটা তার মধ্যে আস্তে আস্তে ঢোকা শুরু করে। তারপরে যখন বৈরাম খা, তারপরে এখানে আছে তারপরে হইলো আবুল ফজল, এনাদের সাথে যখন মেশা শুরু করে, তখন তার শিয়াদের প্রতি যে ব্যাপারটা সেটাও অ্যাকচুয়ালি আস্তে আস্তে তার মাথার মধ্যে ঢুকে যায়। এই সম্রাট আকবর 1779, এই আকবর 1779 পর্যন্ত অনেক ভালো একটা মানুষ ছিল। 1779 পর্যন্ত ভাই ভালো মানুষ ছিল। তিনি অ্যাকচুয়ালি 1779 পর্যন্ত সুন্নি একজন সুন্নি মুসলিম ছিল। তিনি এই ধর্মের যাবতীয় যে ব্যাপার সবগুলো মেনেছিলেন, চলতো আর কি। বাট বর্তমানে এই যে সুন্নি এটা কিন্তু না, এরা তো পুরাই ভণ্ড ভাই। পুরাই বাজে একটা অবস্থা, মানে পৃথিবীতে যে বিজনেস গুলো চলে আর কি, এডুকেশন বিজনেস, তারপরে এই যে রিলিজিয়ন বিজনেস, ধর্ম ব্যবসাটা অনেক বেশি ভালোভাবে চলে, প্রচুর টাকা ইনকাম হয় এই ধর্ম ব্যবসা থেকে। তো এই সম্রাট আকবরের দেখতে পারতেছেন সবার সাথে সখ্যতা তৈরি হয়ে যাচ্ছে। আপনার যখন সবার সাথে সখ্যতা হবে তখন তো সব চিন্তাধারাই কিন্তু আপনাকে প্রভাবিত করবে। আর একটা কথা বলি আপনাদেরকে, আচ্ছা ওটা ভার্সিটি চান্স পান তারপরে বলবো, বন্ধু নির্বাচনের যে ব্যাপারটা। তো দেখেন সবগুলোর সাথে তার আস্তে আস্তে মেশা শুরু হয়ে গেল। ইনার আরেকটা বড় যে ঝামেলা ছিল, সম্রাট আকবরের বাবা যে ছিল হুমায়ুন, ইনি ছিল হইলো সুন্নি। ইনি ছিল কি সুন্নি, বাবার দিক দিয়ে ইনি ছিল সুন্নি। সম্রাট আকবরের যে মা, ইনি ছিল আবার শিয়া। ইনি ছিল আবার কি শিয়া, তার নানা যে ছিল, তার নানা শিয়া ধর্মের অনেক বড় একজন নেতা ছিল। তো এই যে শিয়া, শিয়া সুন্নি দুইটারই সংমিশ্রণ ঘটে। তিনি সবগুলো ধর্ম চাক্ষুষ দেখতে শুরু করেন, হিন্দু ধর্ম, আমাদের এই মুসলিম ধর্ম, বৌদ্ধ ধর্ম। তিনি দিল্লিতে সবাইকে আসতে বললেন যে আচ্ছা তোমরা এখানে আসো, আমি তোমাদের ধর্ম সম্পর্কে একটু জানতে চাই। তো তিনি সবগুলো ধর্ম জেনে বুঝলেন যে না, সবগুলো ধর্মের মূল কথা হইলো স্রষ্টা এক, এবং আমাদের সবসময় ভালো কাজ করতে হবে, মিথ্যা বলা যাবে না, আহ সবার প্রতি দয়াশীল থাকতে হবে, এই যে ব্যাপারটা চলে আসলো। তখন দেখলেন যে না, সবাই যেহেতু এক, তাহলে এত ভাগ করার কি দরকার। তো আমি একটা নতুন ধর্ম চালু করতে পারি যেটার অধীনে সবাই থাকবে। দিনহি ইলাহি নামে তিনি কি করলো, একটা নতুন ধর্ম প্রচলন করলো। এটা কিন্তু আমি আকবর থেকে জানি না, একটা ইতিহাসবিদ থেকে জানছি, সেটা নিয়ে আপনাদের সামনে বললাম। এখন আর এক ইতিহাসবিদের অনুযায়ী না, দিনহি ইলাহি আসলে কোনো ধর্ম ছিল না, এটা হইলেও হইতে পারে জাস্ট একটা মতবাদ। যদি সম্রাটের ধর্ম হইতো তাহলে তো অনেককেই এখানে অনেক লোক এখানে কি করতো, ধর্মটা গ্রহণ করতো অনেক সুযোগ সুবিধা পাওয়ার জন্য। এমন কিন্তু করে নাই, সম্রাট কাউকে জোরও করে নাই, এবং সম্রাট তার জীবনের কোথাও বলেও যায় নাই যে দিনহি ইলাহি একটা ধর্ম। তাহলে আমরা একটা ধর্ম বলতে পারতেছি না, আর একেবারে যে মতবাদ বলবো সেটাও বলতে পারতেছি না, তাহলে এটা অ্যাকচুয়ালি কি ছিল? তো আপনার এখন পর্যন্ত আপনার জানলে হবে যে দিনহি ইলাহি একটা ধর্ম ছিল, জাস্ট এখন এইটুকু জানেন তাহলেই হয়ে যাবে। আর দিনহি ইলাহির মূল কথা কিন্তু কি ছিল, সম্রাট আকবরকে অনুসরণ করতে হবে,
এক প্রকার অলির মতো আর কি, তাকে অনুসরণ করতে হবে, পীরের মতো অনুসরণ করতে হবে। তিনি যেটা যেটা বলবে, হুকুম দিবে, সেগুলো পরিচালনা করতে হবে। তারপরে তাদেরকে ইয়ে দেওয়া হবে আর কি, টুপি দেওয়া হবে, সেখানে সম্রাট আকবরের নাম লেখা থাকবে। এরকম অনেক কিছু থাকতো। সম্রাট আকবর ইনি কিন্তু আবার সূর্যেরও পূজা করত, সূর্যেরও পূজা করত বা প্রার্থনা করত। এই কারণে অনেক মুসলিম ইতিহাসবিদ বা মুসলিম যারা বিভিন্ন ধরনের ফতোয়া যারা দেয় না, মুফতি যারা থাকে আর কি, তারা এই সম্রাট আকবরকে কিন্তু কাফের বলে, সম্রাট আকবরকে কাফের বলেন। তাহলে আপনাদের মনে একটা প্রশ্ন আসার কথা যে ভাইয়া, সম্রাট আকবর কি আসলে মানুষের ভালোর জন্য, ধর্মের জন্যই কি এগুলো করছে, নাকি এর পিছনে অন্য অন্য কোনো কারণ আছে? ভাই, আমার মনে হয় এই শাসক যারা আছে তাদেরকে আমি ভালোটা বিশ্বাস করতে কেন জানি পারি না। মনে হয় যে তারা জাস্ট শো অফ করতেছে, বা বিভিন্ন ধরনের নেতারা যখন ভালো কাজ করে না, মনে হয় যে দেখানোর জন্য করতেছে। এরকম ব্যাপারটা চলে আসছে আমার মধ্যে। তো সম্রাট আকবরের পিছনে কাহিনী ছিল হইলো সাম্রাজ্যটা সাম্রাজ্য রক্ষা করা এবং দীর্ঘকাল শাসন করা। কারণ কিছুদিন আগে একজন হিন্দু শাসককে পরাজিত করার মাধ্যমে সম্রাট আকবর ক্ষমতায় আসছে। তো তার মানে হিন্দুদেরকে অবশ্যই খুশি রাখতে হবে। হিন্দুদেরকে কি রাখতে হবে? খুশি রাখতে হবে। মুসলমানদেরও খুশি রাখতে হবে। কারো উপর কোনো নির্যাতন করা যাবে না। এই জন্য মানুষকে খুশি রাখার জন্য তিনি ধর্মটাকে বেছে নিলেন। এবং তিনি কি করলো? এই যে তীর্থকর ও জিজিয়া কর রহিত করলো সম্পূর্ণ হিন্দুদের খুশি করার জন্য। এই জিজিয়া কর আর তীর্থকর রহিত করলো। তীর্থস্থান ভ্রমণের যে করটা দেওয়া লাগতো, এটাকে বলা হচ্ছে তীর্থকর। আর জিজিয়া কর বলতে বোঝানো হয় মুসলমান শাসকের অধীনে থাকবেন, আপনারা যারা হিন্দুরা রয়েছেন তারা থাকবেন, বাট আপনাদের কোনো যুদ্ধ করতে হবে না। মুসলমানরা আপনাদেরকে কি করতে হবে? প্রোটেক্ট করবে। রাজনীতিতে সবচেয়ে বাজেভাবে ইউজ করা হয় ধর্মকে, যেটা আমরা ভারতের নির্বাচনে দেখলাম, বিজেপি যেটা করলো, কট্টর হিন্দুত্ববাদী এরা কিন্তু অনেক বাজেভাবে ধর্মটাকে ইউজ করেছে। এনারা নিজেরাও কিন্তু এত ধর্মভীরু না। আমরা যখন পাকিস্তান শাসনামল পড়বো, আমরা দেখবো মোহাম্মদ আলী জিন্নাহ উপস্থাপন করছে কি দ্বিজাতি তত্ত্ব। মানে হিন্দু মুসলমানের উপর ভিত্তি করে দেশটা ভাগ হয়ে যাবে। এই মোহাম্মদ আলী জিন্নাও কিন্তু ভাই এরকম ধর্মভীরু না। ইনি এই মতবাদ দেওয়ার আগে পর্যন্ত ধর্ম নিয়ে কোনো কথাই বলে নাই। সেকুলার, সবসময় সেকুলার থাকার চেষ্টা করেছে, বাট যখন দেখলো যে দেশটা ভাগ হওয়ার ব্যাপারটা চলে আসছে এখন, তখন তিনি কি নিলেন? ধর্মের আশ্রয় নিলেন এবং পাকিস্তানটাকে আলাদা করে ফেললেন এইরকম করে। তো রাজনীতিতে প্রত্যেকটা ব্যক্তি ধর্মকে ইউজ করে, খুবই বাজেভাবে ধর্মকে ইউজ করে। আহ নির্বাচন আসলে তো দেখতেই পারেন যে এতবার নামাজ পড়ে এরা, মানে বাজে একটা অবস্থা, থাক না বলি এসব। তারপরে মনসবদারি প্রথার প্রচলন করে, তার সেনাবাহিনীর সংস্কার করে আর কি, বিভিন্ন ধরনের নতুন মাধ্যমে তার সেনাবাহিনীকে সাজাই ফেলে। তারপরে ফতেপুর সিক্রি নির্মাণ করে, এটা একটু মুখস্থ করে নিন তো, মাঝে মধ্যেই দেখা যায় বিভিন্ন জায়গায় যে ফতেপুর সিক্রি নির্মাণ করেছে কে? সম্রাট আকবর। এটা অ্যাকচুয়ালি কিভাবে মনে রাখবেন? ফতেপুর সিক্রি লেখা সার্চ দেন ইউটিউবে, পিকচার দেখেন, মনে রাখেন, দেখলে ভালোভাবে মনে রাখা যায়। তারপরে বাংলা সাল, বাংলা নববর্ষের প্রচলন করে কে? সম্রাট আকবর। আর এখানে লিখে রাখছি হইলো ফতেউল্লাহ সিরাজি। দুইটা নাম লেখার কারণ কি কেউ বলতে পারবেন? আচ্ছা, আমি দুইটা প্রশ্ন করি আপনাদের। এই দুইটা নাম লেখার এখানে কারণ কি? উপরে হইলো সম্রাট আকবর, এই পাশে লিখছি হইলো ফতেউল্লাহ সিরাজি। এটার অ্যাকচুয়ালি কারণ কি? আর একটা হইলো বাংলা সাল আসলে ইংরেজি কত সাল থেকে শুরু হয়েছে, বা হিজরি যেটা আরবি সাল যেটা ছিল, এটা কত থেকে শুরু হয়েছে? প্রশ্নগুলোর উত্তর দেন। তাই 1576, 56। আচ্ছা, আপনি যেহেতু বলছেন, ঠিক পনেরোশো আছে। ছাপ্পান্ন হ্যাঁ, 1556 ঠিক আছে। যেহেতু বলছেন সেহেতু প্রশ্ন করতেছি, মাইন্ড করিয়েন না। বাংলা সাল এটা আসলে প্রবর্তিত হয়েছে কত থেকে? প্রবর্তিত হয়েছে কত থেকে আর গণনা হয়েছে কবে থেকে? এই তো গুড, আপনি তো অনেক কিছু জানেন, মার্শাল্লাহ। দেখেন, ঝামেলা আছে, আমি বললাম না? এই সম্রাট আকবর এই 1579 পর্যন্ত এই বেটা অনেক ভালো ছিল। 1579 পর্যন্ত, আমি কি এর আগে 1779 বলছি? এটা 1579 হবে। যদি 1779 বলে থাকি, যেহেতু সাত সাত ছিল তো এই জন্য ঝামেলা হয়ে গেছে হয়তোবা। 1579 পর্যন্ত এই বেড়া অনেক ভালো ছিল, একজন সুন্নি মুসলিম ছিল। তারপরে আস্তে আস্তে তার মাথার মধ্যে ভূতগুলো ঢুকতে থাকে। আর এই দিঘিলাই কিন্তু 1582-তে চালু করে। বাংলা সাল বা বাংলা নববর্ষের প্রচলন করেছে সম্রাট আকবর।
এই আমাদের 1556, মানে গণনা যেটা, এটা শুরু হয়েছে 1556। আর 1584-তে কি শুরু হয়েছে? 1584-তে প্রবর্তিত হয়েছে। আর গণনা যেটা, এটা শুরু করা হয়েছে 1556 থেকে। আশা করি বিষয়টা আপনি বুঝতে পারছেন। এখন আপনাদের একটু বাজে ইতিহাস সম্পর্কে একটু ধারণা দেই। যে সম্রাট আকবর, ইনি একজন একজন তুর্কি বলা চলে আর কি, তুর্কিস্তানের যেহেতু উনি ছিল আর কি, তারপরে ফারগানা ওইরকম করে নাগরিক আমরা বলতে পারি না, কারণ সেই সময় নির্দিষ্ট আসলে দেশ ছিল না তো। আবার সেই সময় আমাদের উসমানীয় সাম্রাজ্যও ছিল, বিভিন্ন অঞ্চল তারা শাসন করেছে তারা আর কি। তো এরকম ওইদিকে আমরা না যাই। তো দেখেন, ইনি একজন মুসলিম ছিল। আরবি শাসনের প্রতি তার অনেক, আরবি শালের প্রতি তার অনেক বেশি আকাঙ্ক্ষা থাকা উচিত, আগ্রহ থাকা উচিত। তো এগুলো বাদ দিয়ে ইনি কিসের জন্য বাংলাতে আসলো, এটা কি একটু বলতে পারবেন? মানে মুসলমানদের তো অন্যরকম একটা টান থাকে না যে হিজরির প্রতি, তারপরে বিভিন্ন হুজুররা শিক্ষাও দেয় যে হিজরি সাল সম্পর্কে জানার। তাহলে এই বেটা কিসের জন্য এই এই দিকে চলে আসলো? ভালো দিক না খারাপ দিক একটা বলেন। আচ্ছা, আমি বলতেছি খারাপ দিক। দেখেন, এই সম্রাট আকবর 1579-র পর থেকে আস্তে আস্তে একজন সেকুলারে পরিণত হওয়া শুরু করে। তিনি আসলে চাচ্ছিল না যে ধর্ম কেন্দ্রিক কোনো কিছু হোক, এটা তিনি আসলে চাচ্ছিল না। ভাই সম্রাট আকবর, এগুলো যদি মিথ্যা হয় তাহলে আমাকে প্লিজ ক্ষমা করে দিস, আমি যতটা বইতে পড়ছি এগুলোই আমার স্টুডেন্টকে আমি পড়াচ্ছি। আচ্ছা, তো দেখেন, ইনি আসলে চাচ্ছিল যে ধর্ম কেন্দ্রিক কোনো কিছু তিনি রাখবেন না। এই জন্য তিনি কি করলেন, ধর্ম কেন্দ্রিক যে হিজরি সাল, এটা কিন্তু চন্দ্র অনুযায়ী। তিনি কি করলো, সৌর সাল শুরু করলো। সৌর মানে সূর্যকে কেন্দ্র করে এই সাল গণনাটা শুরু করলো। এবং তিনি এটাকে ফসলি সাল নামে অভিহিত করেছিলেন। ফসলি সাল নামে কি করেছিল, অভিহিত করেছিলেন। তার মানে কোন একটা ধর্মের দিকে তিনি থাকতে চাচ্ছিল না। তিনি চাচ্ছিলেন যে না, মধ্যমধ্যে থাকবে, সবাইকে খুশি করবে, এইরকম ব্যাপারটা আসলে। যেটাকে তিনি কি করেছিল, ফসলি সাল নামেও অভিহিত করেছিল। তাহলে ভাইয়া, ফতেউল্লাহ সিরাজি কিসের জন্য লেখা? এটা একটু কেউ বলেন তো, ফতেউল্লাহ সিরাজি কিসের জন্য লেখা? এই ফতেউল্লাহ সিরাজি ছিল সম্রাট আকবরের জ্যোতির্বিদ। আকবর কি সাল গণনা করতে পারবে? আকবরের কি ওই ক্ষমতা আছে যে জ্যোতির্বিদ সে করতে পারবে না? অবশ্যই। তো এই জন্যই তো তাদেরকে নিয়োগ দিয়ে রাখছে, বিভিন্ন ধরনের মন্ত্রী নিয়োগ দিয়ে রাখছে। এই ফতেউল্লাহ সিরাজি কি করছে, এই সালটা নির্ণয় করছে, বের করছে, যাবতীয় কাজ সবকিছু সে করছে। বাট নাম হয়েছে কার? নাম হয়েছে সম্রাট আকবর। দেখেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার দল হইলো আওয়ামী লীগ। আওয়ামী লীগের কেউ যদি খারাপ করে, অবশ্যই কিন্তু পুরো দোষটা কার উপর যায়? আওয়ামী লীগের উপর যায় এবং শেখ হাসিনার উপর যায়, যে তার শাসন আমলে এইটা হয়েছে ওইটা হয়েছে। বাট সে কিন্তু করে নাই, করছে অন্যরা, বাট তাকে কিন্তু দেওয়া হয় সম্পূর্ণ এই দায়টা। যখন আমরা চট্টগ্রাম বিজয় সম্পর্কে দেখবো, আর নেক্সট ক্লাসে আমরা আলোচনা করবো চট্টগ্রাম বিজয় নিয়ে। যখন চট্টগ্রাম বিজয় সম্পর্কে দেখবো, চট্টগ্রাম বিজয় কিন্তু করছে মেইনলি ওমেদ খাঁ। কিন্তু ওমেদ খান আমরা কেউই জানি না, আমরা জানি যে শায়েস্তা খাঁ, আর একটা জানি হইলো আওরঙ্গজেব। অপশনে যদি আওরঙ্গজেব থাকে, অবশ্যই আওরঙ্গজেবকে দাগাতে হবে, কারণ উনি হইলো সম্রাট। যাকে আদেশ দেখ না কেন, সম্রাটের অধীনে কাজটা হয়েছে, তার মানে সম্রাট করছে ওইটা। তো ব্যাপারটা হলো এরকম আর কি। তো ফতেউল্লাহ সিরাজি যাবতীয় কাজ টাজ এই ব্যক্তিটা করছে, আর সম্রাট আকবরের নাম হয়েছে। তো কখনো যদি দেখেন যে সম্রাট আকবর না থেকে ফতেউল্লাহ সিরাজি আছে, তখন আপনি এটাকে দাগাতে পারেন। আর একটা আমাদের কোশ্চেন ছিল, সেটা হলো যে শশাঙ্ক কি বাংলা সাল শুরু করছে কি না। না ভাই, শশাঙ্ক অ্যাকচুয়ালি বাংলা সাল গণনা শুরু করে নাই। এটার অ্যাকচুয়ালি দাবিদার হইলো সম্রাট আকবরই, এটা শশাঙ্ক হবে না। বিভিন্ন ধরনের হিন্দু ইতিহাসবিদ যারা রয়েছে, তারা আসলে শশাঙ্ককে উপস্থাপন করেছে বিভিন্ন ভাবে যে হ্যাঁ শশাঙ্ক এটা করছে, বাট শশাঙ্ক এটা করে নাই। ইতিহাসবিদদের থেকে প্রমাণিত হয় যে সম্রাট আকবরই এটা করেছে। এটা নিয়ে বিভিন্ন ধরনের আর্টিকেল বের হয়েছে, আমি দেখলাম যে সব জায়গায় সম্রাট আকবরকেই প্রিফার করা হচ্ছে, যে না, ইনার সময় থেকে বাংলা সনের প্রচলন হয়। শশাঙ্কর এখান থেকে আমরা বলতে পারি যে সেই সময় চালু হয়েছিল শকাব্দ। সেই সময় কি চালু হয়েছিল, শকাব্দ। এটা আমরা বলতে পারি, আবার এটা যে সঠিক কিনা এটা আমরা বলতে পারি না। অব্দ মানে কি, সাল বা গণনা, আর শ দ্বারা বোঝাচ্ছে কি, শশাঙ্ককে বোঝানো হচ্ছে। যেমন এর আগে আমরা পড়েছিলাম হর্ষাব্দ, যখন হর্ষবর্ধন সিংহাসন আরোহণ করেছে, তারপরে থেকে সাল গণনা হয়েছে হর্ষাব্দ। আবার বিভিন্ন জায়গায় আপনি যখন পড়তে যাবেন, তখন দেখবেন যে শশাঙ্ক কি করেছে, বাংলা সাল গণনা শুরু করেছে। তো এই সম্পর্কে ইতিহাস আসলে ভালোভাবে পাওয়া যায় না, বা এখনো আবিষ্কৃত হয় নাই। শশাঙ্ক সম্পর্কেই তো সঠিক তথ্য আবিষ্কার হয় না, যে শশাঙ্ক অ্যাকচুয়ালি কে ছিল। মানে উনি কি অ্যাকচুয়ালি একজন সামন্ত ছিল, নাকি তিনিও একজন রাজারই সন্তান ছিল, এরকম ইতিহাসই এখনো আমরা জানি না।
তো এই ইতিহাসটা আমরা আসলে খুঁজে পাই নাই, বাট বিভিন্ন সময় তারা আসলে উপস্থাপন করে যে শশাঙ্কই বাংলা সালটা চালু করেছে। কিন্তু আপনাদের জানার দরকার নেই, আপনারা সম্রাট আকবর সম্পর্কে জানবেন তাহলেই হয়ে যাবে। এটা অ্যাকচুয়ালি আলোচনা করলাম কারণ অনেক বইতে বইতে দেওয়ার কথা না, যদি আবার থাকতে পারে শশাঙ্কর উল্লেখযোগ্য কর্মের মধ্যে যে তিনি বঙ্গাব্দ বা বাংলা সাল শুরু করেছিল, এটা আপনি অনেক জায়গাও পেতেও পারেন। এই জন্য অ্যাকচুয়ালি আমি বললাম, যাতে পরবর্তীতে কনফিউশন না হয়। তারপরে আমরা দেখি সম্রাট আকবরের অভিভাবক ছিল কে? বৈরাম খাঁ। আর দেশবাচক শব্দ হিসেবে বাংলা শব্দের প্রথম ব্যবহার করেছিল এই আইনি আকবরী গ্রন্থে। আইনি আকবরী গ্রন্থ, এই গ্রন্থটা কোন গ্রন্থের তৃতীয় খণ্ড? কেউ একজন বলি। কেউ একজন বলি কোন গ্রন্থের? আমার কথা কি শোনা যায়? যেভাবে শোনা যাচ্ছে। আচ্ছা, মেইনলি যখন আবুল ফজলের কথা চলে আসে, এখানে আমরা দুইটা বইয়ের নাম আলোচনা করি। একটা হইলো আকবর নামা, আকবর নামা। আর একটা হইলো এই আইনি আকবরী। আকবর নামা গ্রন্থটা তিনটা খণ্ডে বিভক্ত, অনেক যে আপনি পাঁচটা খণ্ডও পাবেন। তো পাঁচ হোক তিন হোক ওই কাহিনী নাই। আকবর নামার তৃতীয় যে খণ্ড, এটাকে স্পেশালি আইনি আকবর নামে অভিহিত করা হয়। আকবরের সময়কালীন যে বিভিন্ন ধরনের বিধিবিধান যেগুলো ছিল, বিধিবিধান মানে তো আইনকে বোঝানো হচ্ছে, এইগুলো এখানে সংকলিত করা আছে। এই জন্য এটাকে বলা হচ্ছে কি আইনি আকবরী। এগুলোর পাশাপাশি আরো অনেক ধরনের তথ্য ওখানে উপস্থাপন করা হয়েছে। আর দেশবাচক শব্দ হিসেবে বাংলা, এই শব্দটা আইনি আকবরী গ্রন্থেই ব্যবহার করেছিল সর্বপ্রথম এই আবুল ফজল। আবুল ফজল এই সম্রাট আকবরের প্রধানমন্ত্রী ছিল, প্রধান উপদেষ্টা বলা চলে, মানে একটা বন্ধু বলা চলে আর কি। এই আবুল ফজল একটা অন্যরকম একজন বন্ধু ছিল আর কি। বৈরাম খানও বন্ধুর মতোই ছিল, তার অভিভাবক। আশা করি বিষয়টা আপনি বুঝতে পারছেন। আর তিনি যে দেশবাচক শব্দ হিসেবে বাংলা শব্দটা ব্যবহার করেছিল, তিনি শব্দটা দেখাইছিল এইরকম করে বঙ্গ যোগ আল বা আলী বা আইল, এরকম করে দেখা দেখাইছিল আর কি তিনি। তো আমরা ব্যাখ্যা করেছিলাম যথেষ্ট। তো এই আল বা আলী বা আইল দ্বারা আমরা কি বোঝাইছিলাম? এই যে জমির চারদিকে যে বরাদ দেওয়া থাকে সেইটা, এবং নদীর যে বাঁধ, এটাকে বোঝানো হয় আইল দ্বারা। আশা করি আপনি বিষয়টা বুঝতে পারছেন। এত কাহিনী আপনাকে মনে রাখা লাগবে না। আপনি ডিরেক্ট মনে রাখবেন যে দেশবাচক শব্দ হিসেবে বাংলা শব্দের প্রথম ব্যবহার করেন কোন ব্যক্তি, এবং তার গ্রন্থের নাম আসলে কি। ব্যক্তিটা হইল আবুল ফজল, এবং গ্রন্থের নাম আইনি আকবরী। তারপরে দেখেন, সম্রাট আকবর, সম্রাট আকবর দেখেন ইনি আবার সভাকবি ছিল তার। সমগ্র বঙ্গদেশ সোবে বাঙ্গালা নামে পরিচিত ছিল সম্রাট আকবরের সময়। সোবে বাঙ্গালা কিসের জন্য বলা হচ্ছে সমগ্র বাংলাকে? আচ্ছা, দুঃখিত, আমি অতিরিক্ত কোশ্চেন করতেছি কেন, এগুলো পড়াই নাই আপনাদেরকে। যখন আপনাদের সেকেন্ড লেকচার শুরু হয়ে যাবে, মানে সেকেন্ড লেকচার বলতে আবার যখন এগুলো পড়ানো হবে, তখন অতিরিক্ত কোশ্চেন করব, সবকিছু আপনাদের থেকে আদায় করে নেব, তখন কিন্তু প্রচুর পড়াশোনা করতে হবে। এখন থেকে পড়াশোনা করা উচিত ভালোভাবে। আপনি যদি নিজের পায়ে নিজে কোড়াল মারেন তো আমার আর বলার কি, বলেন? সুবে বাঙ্গালা নামে পরিচিত হয় সেই সময়ে পুরো বঙ্গদেশটা। তো এখানে আমরা কি কি পাচ্ছি? সুবে পাচ্ছি, এখানে আর একটা পাচ্ছি আমরা বাঙ্গালা। সোবে এটা আসছে হইলো সুবা থেকে। সুবা, সুবা দ্বারা আসলে কি বোঝানো হয়? সুবা, সুবা মেবি মেয়েদের নাম হয়, তাই না? আচ্ছা, সুবা এটা দ্বারা বোঝানো হয় হইলো প্রদেশ। প্রদেশ বোঝানো হয় এই সুবা দ্বারা। এই সুবার যে শাসনকর্তা, তাকে বলা হয় কি সুবেদার। সুবেদার, এখন মনে পড়তেছে, সুবেদার, আশা করি সুবেদার। তাহলে সোবে বাঙ্গালা, কারণ সম্রাট আকবর 1576 সালে রাজমহলের যুদ্ধের মাধ্যমে বাংলা সালতানাতের পতন ঘটিয়ে বাংলাতে মুঘল সাম্রাজ্য শুরু করেছিল। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। সেই জন্য এই অঞ্চলটার নাম দিয়েছিল কি সোবে বাঙ্গালা। তারপরে থেকেই শুরু হয়ে যায় কি, অ্যাকচুয়ালি ভালোভাবে শুরু হয় সম্রাট জাহাঙ্গীরের আমল থেকে, সুবেদারি শাসন আমল শুরু হয়ে যায়। তারপরে যখন আস্তে আস্তে এই সুবাগুলো স্বাধীন হতে শুরু করে, তখন হয়ে যায় কি নবাবী শাসন আমল, নবাবী। সম্রাট আকবর
বাংলা জয় করেন 1576 সালে। তানসেন ছিল সম্রাট আকবরের রাজসভার গায়ক। সম্রাট আকবরের রাজস্ব মন্ত্রী ছিল টোডরমল, এটা একটু মুখস্থ রাখবেন। টোডরমল সম্রাট আকবরের রাজস্ব ব্যবস্থা যেটা ছিল সেটা অনেক উন্নতি ঘটায়, বাট এই উন্নতিটা অ্যাকচুয়ালি দিল্লি কেন্দ্রিক ছিল। উন্নতিটা অ্যাকচুয়ালি তাদের যে মেইন সাম্রাজ্য ওইখানেই ছিল, আমাদের বাংলাতে তেমন একটা করতে পারে নাই। আমাদের এই বাংলার এই যে মুদ্রা ব্যবস্থা বলেন, তারপরে এই যে রাজস্ব ব্যবস্থার যেটা রয়েছে, কর ট্যাক্স আদায়ের যে ব্যবস্থা, এগুলোতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই মুর্শিদ কুলি খান। আমি নবাবদের মধ্যে বলতেছি, প্রথম মুর্শিদ কুলি খান, ইনি আসলে অনেক কাজ করেছে এই রাজস্ব বিষয় নিয়ে, মুর্শিদ কুলি খান। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখান থেকে টোডরমল এই নামটি একটু মুখস্থ করে নেবেন। আর সোবে বাঙ্গালা, বঙ্গদেশ কোন সময়ে পরিচিত ছিল বা কার শাসন আমলে পরিচিত ছিল? এটা হইলো সম্রাট আকবরের শাসন আমলে। বৈরাম খান, সরি, বৈরাম খান ছিলেন আকবরের প্রধান সেনাপতি, আকবরের অভিভাবক ও তার বাবা হুমায়ুনের বন্ধু ছিল এই যে বৈরাম খান। বৈরাম খান বন্ধুসুলভ আচরণ করেছিল সম্রাট আকবরের সাথেও। অনেক বেশি ভালো একজন মানুষ ছিল, মানে তার মধ্যে ক্ষমতার লোভ যেটা, এটা ছিল না, এই জন্য অনেক ভালো লাগে এই বৈরাম খান। বাট ধর্মীয় দিক দিয়ে একটু ঝামেলা ছিল এই সম্রাট বৈরাম খানের মধ্যে, তারপরে আবুল ফজলের মধ্যে একটু ঝামেলা ছিল, এদের দ্বারা অনেক বেশি প্রভাবিত হয়েছিল সম্রাট আকবর। চারপাশের মানুষ আসলে অনেক বেশি প্রভাব পড়ে আর কি। দেখেন, আপনি যদি সবসময় নেগেটিভিটির মধ্যে থাকেন, আপনার মধ্যে কখনোই পজিটিভের বিষয়টা আসবেই না, যে আমি যে চান্স পাবো এই সে আসবে না। যদি সবসময় আপনাকে বোঝানো হয় যে না তুমি একবার পারো নাই আর পারবা না, এত করে হুদাই কি হবে এটা সেটা, তখন মনোবলটা ভেঙে যায়। এটা আসলে গড়ে তুলতে হবে আপনাদেরকে। দেখেন, পাবলিক বিশ্ববিদ্যালয় মানে যে অ্যাকচুয়ালি সব এমন কিন্তু আসলে না। বাট পাবলিক বিশ্ববিদ্যালয়ে আপনি যেসব সুযোগ সুবিধা পাবেন এগুলো আপনি আসলে কোথাও পাবেন না। দেখেন, ধরেন আপনি একটা হলে উঠছেন, হলে থাকেন, এই হলের সিনিয়র ভাই যারা আর আগে ওখানে থাকছে, আপনার রুমে আপনার বেডে থাকছে, তারা ঘুরতে আসছে। এক ভাই হইলো মনে করেন কাস্টমসে রয়েছে, এক ভাই অ্যাডমিনে রয়েছে, ফরেনে রয়েছে, তারা ওখানে ঘুরতে আসছে এবং বলতেছে যে আমি এই বেডে ছিলাম, এই টেবিলে পড়াশোনা করছি। জাস্ট একবার ভাবেন আপনার মধ্যে কি লেভেলের মোটিভেশনটা আসবে তখন। তারপরে যখন আপনি লাইব্রেরিতে যাবেন, একের পর এক পড়াশোনা করতেছে, পানির বোতল সামনে, ওখানে একটু হালকা করে ঘুমাচ্ছে, আবার পড়তেছে, মানে অন্যরকম একটা ফিলিংস চলে আসে যে পড়াশোনার প্রতি। তো এইগুলো ফিলিংস আনতে হলে আপনাকে অবশ্যই পাবলিকেন হতে হবে। তার মানে ন্যাশনাল থেকে যে আপনি পারবেন না এমন কিন্তু আসলে না। বাট এগুলো সুযোগ সুবিধা আপনি কিসের জন্য হারাবেন ভাই? যেটা আপনি সহজেই পাচ্ছেন সেটা কিসের জন্য আপনি হারাবেন? সো ভালোভাবে পড়াশোনা করেন। আপনি চাইলে পাবলিক থেকে অনেক ভালো জায়গায় যেতে পারেন, অনেক অনেক ভালো জায়গায় যেতে পারেন। আবার চাইলে পাবলিকে এসে আপনি নষ্ট হয়েও যেতে পারেন। আচ্ছা, তারপরে আবুল ফজল, সম্রাট আকবরের বন্ধু ও সভাকবি ছিল এই আবুল ফজল। প্রাদেশিক শাসনকর্তাকে বলা হয়তো কি সুবেদার, মানে ওই যে প্রদেশকে বোঝানো হচ্ছে। আকবর প্রবর্তিত মানসবদরী প্রথা হইল সেনাবাহিনীর সংস্কৃতি, আমি আগে বলেছি। বাংলা সনের সূচনা হয় এই 1556 খ্রিস্টাব্দে, যেটা 963 হিজরিতে। আর প্রবর্তিত যেটা হয়েছিল আর কি, এটা হইলো আমাদের 1584-তে। আকবরের মৃত্যু 1605, আকবরের সমাধিস্থল হইল সেকান্দ্রায়। এখান থেকে আপনি সেকান্দ্রা এই কথাটা একবার ঠাড়া মুখস্থ করে নেন ভাই। স্লাইডে যে কয়েকটা সমাধিস্থল রয়েছে, সম্রাট আকবর, সম্রাট বাবর, তারপরে শেরশাহ, এই সমাধিস্থলগুলো একটু আলাদা করে নোট করে নেন, যে কার সমাধিস্থল কোথায়, এরকম অন্যভাবে একটু উপস্থাপন করেন নোটে। তাহলে অন্যরকম ভালো লাগবে আপনার নিজের মতেই। মুঘল সাম্রাজ্য নিয়েই নোট করেন 2 পৃষ্ঠা অনেক ভালো করে, যে সম্রাট আকবর কি কি করছে, তার পাশেই লেখেন সম্রাট হুমায়ুন কি কি করছে। একেবারে বড় বড় করে লেখার দরকার নাই ভাই, নোট ছোট ছোট করে লেখেন, লিখে একটু নোট করে নেন তাহলেই হয়ে যাবে। জাস্ট পরবর্তীতে দেখবেন হয়ে যাবে। মেইনলি লিখে লিখে পড়া এটা আসলে অনেক ভালো একটা কাজ। এতে আপনার পড়াটাও ভালোভাবে মনে থাকে লেখার সময়। পরবর্তীতে আপনি যখন খাতাটা বের করে দেখেন, তখন আপনার মধ্যে অন্যরকম একটা অনুভূতি কাজ করেছেন, না আমি তো এগুলো পড়েছি, তার মানে হয়তো আমার আর এক দুই তিনবার পড়লেই ভালোভাবে কমপ্লিট হয়ে যাবে। তো এই ব্যাপারটা চলে আসে। আচ্ছা, তারপরে আমরা দেখি চলেন সম্রাট জাহাঙ্গীর, এটা একটু পড়ে নেন আপনারা, একটু রিডিং পড়েন না। আচ্ছা, আশা করি পড়া শেষ। সম্রাট আকবর
বাংলা জয় করলেও সারা বাংলায় মুঘল শাসন সুপ্রতিষ্ঠিত করতে পারেন নাই। এটা আমরা সচরাচর সেই প্রাচীন বাংলার ইতিহাস থেকেই দেখে আসতেছি। যে প্রধান ব্যক্তিটা থাকে যিনি এই শাসনটা শুরু করে, তিনি অ্যাকচুয়ালি পুরো এলাকার উপর আধিপত্য বিস্তার করতে পারে নাই, পরবর্তীতে যে আসে সে করতে পারে। তো সম্রাট জাহাঙ্গীর যখন আসলো, তখন তিনি কি করলো, বাংলায় সুপ্রতিষ্ঠিত ভাবে মুঘল শাসনটা প্রতিষ্ঠা করেন। তাহলে বাংলায় মুঘল শাসন সুপ্রতিষ্ঠিত করে কে? সম্রাট জাহাঙ্গীর। সম্রাট জাহাঙ্গীরের আত্মজীবনীমূলক গ্রন্থ হইল তোজো-ই জাহাঙ্গীর। এটা কোন ভাষায় রচিত, মানে অরিজিনাল যে ল্যাঙ্গুয়েজ এটা কি এটার? আচ্ছা, এটা ছিল ফার্সি, মানে পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ। পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ বা ফার্সি। তিনি এদেশের সরকারি কাজে ফার্সি ভাষা চালু করেন সরকারি কাজে। পরবর্তীতে আবার ইংলিশ চালু করা হয়েছিল। সম্রাট জাহাঙ্গীরের সাথে নূরজাহানের বিবাহ মুঘল সাম্রাজ্যের ইতিহাসে গুরুত্বপূর্ণ ঘটনা। এই বিবাহটা আপনারা নিজেরা পড়ে নেন, মজা পাবেন, বাট অ্যাডমিশনে এগুলো পড়ানোর দরকার নাই। তিনি অপূর্ব রূপবতী ও গুণবতী মহিলা ছিল। নূরজাহানের বাল্য নাম ছিল মেহেরুন্নেসা। অনেক সময় প্রশ্ন আসে যে নূরজাহানের আরেক নাম কি ছিল, বা মেহেরুন্নেসা কার নাম ছিল? মেহেরুন্নেসার নাম ছিল নূরজাহানের। আমরা বেশিরভাগ শাসক সম্পর্কে জাস্ট পজিটিভ দিকগুলোই পড়ে যাই, বাট এদের পিছনেও কিন্তু অনেক বেশি ডার্ক হিস্ট্রি রয়েছে। অনেক শাসক আসলে ভালো ছিল না, তারা ভালো কাজ করে গেছে, এর পিছনে আড়ালে অনেক কিছু করেছে তারা। এটা আসলে নর্মাল এক প্রকার। তারপরে সম্রাট জাহাঙ্গীর সম্পর্কে একটু দেখে নেন, এখানে ডিটেলস আলোচনা করা আছে। সম্রাট জাহাঙ্গীর জোর করে বিয়ে করেছিল আলীকুলি বেগের পত্নী নূরজাহানকে। নূরজাহান অর্থ জগতের আলো। ভাই, ভাল লাগছে বিয়ে করবে না বলেন? ভাল লাগছে, এখন কি আর করার, বিয়ে করে ফেলছে। বাংলার সুবেদার হিসেবে নিয়োগ করেছিল কাকে? ইসলাম খানকে। এই যে সুবেদার হিসেবে ইসলাম খান, সুবেদারি শাসন আমল মেবি স্লাইডে আছে, এটা আমরা দেখবো চলেন। তার আমলে ইসলাম খান কর্তৃক 12 ভূঁইয়াদের দমন করা হয়েছিল। আচ্ছা, কেউ একজন বলেন, এই শব্দটা কিন্তু অনেক বেশি শুনে থাকি আমরা, 12 ভূঁইয়া। 12 ভূঁইয়া বলতে আসলে কি বোঝানো হচ্ছিল? 12 ভূঁইয়া দ্বারা কি বোঝানো হয়, আপনি অ্যাকচুয়ালি কি বোঝেন এটা বলেন জাস্ট। ভাইয়া মুঘলদের আছে, মুঘলদের বুঝি না আপনার কথা, আরেকবার যদি বলতেন। ভাইয়া মুঘলদের কি সাম্রাজ্য এটা ভারত? আচ্ছা, আর না, কেউ? ওই যে জমিদারদের বোঝায়। হ্যাঁ, এখানে কি 12 জন জমিদারকে বোঝাচ্ছে? না না, 12 ভূঁইয়া। এই 12 ভূঁইয়া দ্বারা অ্যাকচুয়ালি কি বোঝানো হয়? 12 ভূঁইয়া দ্বারা বোঝানো হয় হইল শক্তিশালী যে জমিদার, তাদেরকে বোঝানো হচ্ছিল। মুঘল সাম্রাজ্য যে সময় চলতেছিল সেই সময় কিছু শক্তিশালী জমিদার ছিল, তারা আসলে চাচ্ছিল না যে এই মুঘলরা আমাদের উপর আধিপত্য বিস্তার করুক, আমরা ছোট ছোট যেরকম করে শাসন করতেছি সেরকম করে শাসন করি। তো এটা আসলে দমন করে এই ইসলাম খান এসে। ইসলাম খান এসে কি করে? 12 ভূঁইয়াদের দমন করে, শক্তিশালী যারা জমিদার ছিল আর কি তাদেরকে দমন করেন এবং তাদেরকে নতি স্বীকার করতে বাধ্য করেন। তার আমলে ইসলাম খান কর্তৃক বাংলার রাজধানী রাজমহল থেকে ঢাকায় স্থানান্তর হয়ে যায়। ঢাকা বাংলার রাজধানী হয়েছিল কতবার? 5 বার। না না, 2 বার নাকি 3 বার ছিল জানি। আচ্ছা, আমি কোশ্চেন যেটা করছি, 3 বার না 2 বার। আচ্ছা, 2 বার। আমি ভাবছিলাম হয়তো বা আমার কোশ্চেন করা নিয়ে আপনারা কনফিউশনে পড়ে গেছেন, না আপনাদের উত্তরের মধ্যে ঝামেলা আছে। এই কোশ্চেনটা হইলো এরকম করে যে ঢাকা মোট কতবার রাজধানী হয়? ঢাকা মোট রাজধানী হয়েছিল 5 বার। 5 বার রাজধানী হয় ঢাকা মোট পাঁচ। না, ঢাকা 5 বার হয় না, আবার বাংলায় হয়েছিল জি জি, মনে হয়। আমি ওটা নিয়ে আলোচনা করতেছি। 5 বার হয়েছিল ঢাকার রাজধানী, এর মধ্যে প্রদেশের রাজধানী যেটা বা প্রাদেশিক রাজধানী যেটা, এটা হয়েছিল 4 বার। আর পরবর্তীতে 1971 সালে এসে একবারই বাংলাদেশের রাজধানী হইলো তখন এই ঢাকা। এটা হইলো কি বাংলাদেশের রাজধানী। আর মুক্তিযুদ্ধ যেই সময় চলতেছিল সেই সময় কিন্তু রাজধানী ছিল মুজিবনগর। তো ঢাকা এটা হলো বাংলাদেশের রাজধানী। আর বাংলার রাজধানী যখন বলা হয় তখন অনেক জায়গায় 4 বার বলা হয়, যদিও প্রশ্নটা করা অনেক বেশি ব্যাখাপ্পা। কারণ বাংলা সেই সময় তো আর ওইরকম নাম ছিল না। কোনো জায়গায় ছিল বঙ্গ, কোনো জায়গায় ছিল পূর্ববঙ্গ, আবার বেঙ্গল প্রেসিডেন্সি। তো ওইদিকে আমরা না যাই, আমরা কি এই প্রশ্নটা কি হিসেবে উপস্থাপন করব, যে ঢাকা মোট কতবার রাজধানী হয়? ঢাকা মোট রাজধানী হয়েছে 5 বার। প্রাদেশিক রাজধানী হয়েছে 4 বার, আর একেবারে বাংলাদেশের রাজধানী হয়েছে একবার। সেটাকে আমরা বলতেছি কি বাংলাদেশের রাজধানী। আর বাকিগুলো কি আমরা কি বলতেছি? প্রদেশের রাজধানী। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এটা নিয়ে মেবি স্লাইডে ডিটেলস তথ্য দেওয়া আছে, প্যারা নিয়েন না।
আচ্ছা, তারপরে 1612 সালে সমগ্র বাংলা মুঘলদের অধীনে চলে আসে এবং তার আমলেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় আগমন করে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিয়ে আপনাদের অনেক বেশি ঝামেলা রয়েছে, যে কত সালে বা কার শাসন আমলে কোথায় কুঠি স্থাপন করছে, কারা প্রথম কুঠি স্থাপন করছে, কোন কুঠিটা প্রথম, এগুলো নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব যখন আমরা ইউরোপীয়দের আগমন সম্পর্কে পড়বো। তার মধ্যে আমরা চট্টগ্রাম বিজয় নিয়ে পড়বো, এগুলো নিয়ে ডিটেলস তথ্য দেওয়া আছে স্লাইডে অনেক সুন্দর করে। সো তখন ভালোভাবে দেখে নিবো আমরা। এখন জাস্ট মুঘল সাম্রাজ্যে যে শাসকগুলো রয়েছে এই শাসকগুলো সম্পর্কে একটু পড়লেই আমাদের হয়ে যাবে। সম্রাট শাহজাহান, যাকে বলা হয় প্রিন্স অফ বিল্ডার্স, একজন প্রেমিক পুরুষ ছিল। আমারও যদি সম্রাট শাহজাহানের মতো এত টাকা পয়সা থাকতো তাহলে আমিও আমার নিব্বিদের জন্য এরকম স্থাপত্য নির্মাণ করতাম, বাট আমার টাকা পয়সা নাই, এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার। আচ্ছা, শাহজাহান উপাধি দেন হইল সম্রাট জাহাঙ্গীর। শাহজাহান অর্থ হইল বিশ্ব সম্রাট। বিশ্ব সম্রাট হয়ে লাভ নাই বাবা, শেষ জীবনে তোমার জেলে কেটেছে এবং জেলেই সে মৃত্যু বরণ করেছে। আওরঙ্গজেব যখন আসবে তখন এটা নিয়ে আলোচনা করতেছি, একটু ওয়েট। আচ্ছা, ময়ূর সিংহাসন যেটা, এটা নিয়ে ভাই অনেক ঝামেলা রয়েছে। ময়ূর সিংহাসন এটা কোথায় রয়েছে? বলা হয় যে বর্তমানে ইরানে রয়েছে, আবার অনেক সোর্স অনুযায়ী আমি পাইলাম যে ময়ূর সিংহাসন যেটা ছিল, মানে পেয়েছিলাম আর কি, সেটাকে নাকি ভেঙে টুকরো টুকরো করে করে ফেলা হয়। তার পরবর্তীতে উসমানী সাম্রাজ্যের বিভিন্ন শাসক যারা ছিল তাদের মধ্যে বন্টন করে দেওয়া হয়েছিল। এই বিভিন্ন তথ্য বলা হয় আর কি, অ্যাকচুয়ালি এই তথ্য কেউ জানে না। এখন যেটা রয়েছে সেটা নাকি নকল, এমনও বলা হয় আর কি। শাহজাহানের স্ত্রীর নাম ছিল মমতাজ, এটা আর আলাদা করে বলার দরকার নাই, এই সম্পর্কে আমরা যথেষ্ট জানি মমতাজের তাজমহল নিয়ে। আচ্ছা, তারপর দেখেন এখানে উল্লেখযোগ্য তার কর্ম: আগ্রার তাজমহল, ময়ূর সিংহাসন। ময়ূর সিংহাসন একটু সার্চ দেবেন, এটা সার্চ দিয়ে একটু দেখে নেবেন যে দেখতে কিরকম। তারপরে খাস মহল, শীষ মহল, আগ্রায় মতি মসজিদ, অনেক কিছু নির্মাণ করছে ভাই, এগুলো একটু দেখে নিন। তাজমহল নির্মাণ করেছিল কে, কেউ একজন বলি তো। শাহজাহান। শাহজাহান করেছিল নাকি শ্রমিকরা করেছিল? শ্রমিকরা। এটা যদিও এমনিতেই মজা, বাট শাহজাহানই করেছিল। শ্রমিক রাখছিল হইলো 20,000 শ্রমিক, 22 বছর ভাই। এই যে টাকাগুলো মারছে, থাক, মারা গেছে লোকটা, আর কিছু না বলি। সম্রাট শাহজাহান, সম্রাট শাহজাহানের 4টা পুত্র ছিল। কেউ 4টা পুত্রের নাম জানি? আচ্ছা থাক, সম্রাট শাহজাহানের 4টা পুত্র ছিল, 2টা মেয়ে ছিল। মানে কতটা দুঃখজনক ব্যাপার, 4টা পুত্রের মধ্যে ভাতৃদ্বন্দ্ব হয়, পুত্রের সাথে আবার পিতার মানে পিতা পুত্রের দ্বন্দ্ব হয়। বোন যে 2টা ছিল, বোনরাও আবার কি করে, দুইজন, দুই দিকে পক্ষ নেয় আর কি। উত্তরাধিকার দ্বন্দ্ব এত বাজে ভাবে ছিল, নিকৃষ্ট একটা ইতিহাস এই উত্তরাধিকার দ্বন্দ্ব, যদিও আপনারা তেমন একটা জানেন না এই সম্পর্কে, তেমন একটা উপস্থাপন করা হয় না। উত্তরাধিকার দ্বন্দ্ব, উত্তরাধিকার দ্বন্দ্ব, এটা নিয়ে আমি আলোচনা করতেছি অ্যাকচুয়ালি আপনার জানার জন্য, মনে রাখার জন্য, এই জন্য অ্যাকচুয়ালি আলোচনা করা, বাট পরীক্ষায় আসবে না যে উত্তরাধিকার দ্বন্দ্ব কার মধ্যে হয়েছিল। উত্তরাধিকার দ্বন্দ্ব আসলে হয়েছে কার কার মধ্যে: সম্রাট শাহজাহানের যে 4 পুত্র, বাবা এবং তার 2 বোন। 2 বোন যদিও যুদ্ধ করে নাই, বাট পক্ষ অবলম্বন করেছে, একজন এই পক্ষ নিয়েছে আর একজন আরেক পক্ষ নিয়েছে, এইরকম ব্যাপারটা ছিল তাদের মধ্যে। সম্রাট শাহজাহানের পুত্র ছিল 4টা, একটা হলো দারা শিখো, দারা শিখো ছিল। তারপরে সুজা ছিল। তারপরে ছিল হইলো আওরঙ্গজেব। আর একটা ছিল হইলো মুরাদ। আর একটা ছিল হইলো মুরাদ। এইগুলোর মধ্যে বড় ছিল হইলো দারা শিকন। দেখেন, পরিবারের বড় সন্তান যাই যেটাই বলুক না কেন, বাবা মা যতই বলুক, পরিবারের বড় সন্তান সবচেয়ে বেশি আদর পায়। বড় সন্তান সবচেয়ে বেশি আদর পায়। তারপরে আহ নাতি নাতনির মধ্যে যে বড় হয় সে নানার বাড়ি মানে মামাদের দ্বারা, তারপরে নানা নানির দ্বারা সবচেয়ে বেশি আদর কিন্তু সেই পায়, এই দারা শিকো। দারা শিকো ছিল অনেক বেশি প্রিয় হইলো শাহজাহানের। শাহজাহানের অনেক বেশি প্রিয় একজন ছিল এবং শাহজাহান মনোনীত করেছিল এই দারা শিকোকে, বাট এই অতি আদরে এই পুরোটাই বাদর হয়ে যায়। দারা শিকো মেয়ে নিয়ে পড়ে থাকতো, তারপরে নেশা পানি করতো, যাবতীয় খারাপ কাজ এগুলোর সাথে লিপ্ত ছিল এই দারা শিকো। ভাই দারা শিকো ইতিহাসবিদগণ এগুলোই বলছে, আমি তো আসলে জানি না। তুমি আমাকে একসঙ্গে নিয়েও নেশা করো নাই যে আমি কেমনে বলবো যে নেশা করেছো কিনা তুমি। তো এই দারা শিকো আসলে অনেক খারাপ একজন ব্যক্তি ছিল আমরা বলতে পারি। তিনি খারাপ ব্যক্তি বলতে তিনি অ্যাকচুয়ালি এই যে আসন যেটা ছিল মানে সিংহাসনের কথা বলতেছি, আসনের তিনি যোগ্য ছিল না এই দারা শিকো। শাহ সুজা, ইনি কে ছিল? ইনি আমাদের বাংলার সুবেদার ছিল।
বাংলার সুবেদার ছিল এই শাহ সুজা। আওরঙ্গজেবকেও কিছু অঞ্চলে দায়িত্ব দেওয়া হয়, বাট আওরঙ্গজেবকে কেন জানি নেগলেক্ট করা হয়েছিল। বাট খোদার কি কাম, পরবর্তীতে আওরঙ্গজেবই কি হয়ে যায়, সম্রাট হয়ে যায়। নেগলেক্ট করা হয়েছিল, তাকে কিছু অঞ্চল শাসন করার দেওয়া হয়, বাট মেইন কেন্দ্রে ছিল এই দারা শিকো। তারপরে ছিল মুরাদ বক্স, তাকেও কিছু অঞ্চলের দায়িত্ব দেওয়া হয়েছিল। বাবার এত বড় সালতানাত, কিছু অঞ্চল করে সবাইকে দিয়ে দিয়েছিল আর কি। তো ব্যাপারটা আসলে কি হয়েছে, যখন সম্রাট শাহজাহান অসুস্থ হয়ে যায়, যখন কি হয়ে যায়, সম্রাট শাহজাহান অনেক বেশি অসুস্থ হয়ে যায়, তখন এই দারা শিকো দিল্লির সাথে বাকি যে অঞ্চলে বাংলা, তারপর আওরঙ্গজেবকে এই যে দক্ষিণের দিকে উত্তরের দিকে বিভিন্ন অঞ্চলে যে শাসন বাটা দেওয়া হয়েছিল এই আওরঙ্গজেব মুরাদের ওপর, এগুলোর সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। এক কথায় দিল্লির সাথে এই যে বাকি যে তিন পুত্রের যোগাযোগ বন্ধ করে দেয়। তো তারা ভেবেছিল হয়তোবা শাহজাহান মারা যায় এবং এই দারা শিকো কি করছে, নিজেকে সম্রাট হিসেবে ঘোষণা করছে, সেই জন্য আমাদের সাথে যোগাযোগ বন্ধ করেছে। তো ভাবলো যে আওরঙ্গজেব আগে কিছু না করে, তো আমরা কি করি, একজন দূতকে প্রেরণ করি। তো আওরঙ্গজেব একজন দূতকে প্রেরণ করে, বা দূতকে অনেক বেশি অপমানিত করা হয়, লাঞ্ছনা করা হয়, এই সেই কাহিনী ছিল, যেমন আমাদের এর মধ্যে দেখি, আমরা পলাশির যুদ্ধের মধ্যে এরকম দেখি। তো দূতকে লাঞ্ছনা করা মানে কি ভাই, দূতকে লাঞ্ছনা করা মানে হইলো সম্রাটকে লাঞ্ছনা করা। ব্যাপারটা হলো এরকম, কারণ সম্রাট তো যাইতে পারে না, যায় কাকে, দূতকে প্রেরণ করে। দূত কি হয়, সম্রাটের প্রতিনিধিত্ব করে ওখানে। তো এই ব্যাপারটা অনেক বেশি ঝামেলাপূর্ণ হয়ে যায় তাদের মধ্যে। তারপরে এই আওরঙ্গজেব, দারা শিকো, শাহ সুজা, মুরাদ, এই সবগুলোর মধ্যে একের পর এক যুদ্ধ শুরু হয়ে যায়। এই যুদ্ধের পর্যায়ক্রমিক ভাবে যুদ্ধের পর এই আওরঙ্গজেব কি করে, জয়লাভ করে, দারা শিকোকে হত্যা করে ফেলে, শাহ সুজা পালিয়ে যায়। এর আগে মুরাদ বক্সকেও হত্যা করা হয়েছিল। তারপরে আর এই যে শাহজাহান, কই গেল শাহজাহান, এই শাহজাহানকে কি করা হয়, জেলে প্রেরণ করা হয়। জেলে প্রেরণ থাকা অবস্থায় পরবর্তীতে তিনি মারা যায়, এই যে শাহজাহান। তো শাহ সুজা পালিয়ে যায়, এ পালিয়ে যায় কোথায়, এ পালিয়ে যায় হইলো চট্টগ্রামের আরাকানে। এই চট্টগ্রামের আরাকানের যে রাজা ছিল, এই বেটা আবার এই শাহ সুজার মেয়ের দিকে নজর দেয়, যে বলে আমি তোমার মেয়েকে বিবাহ করব। তো বাট শাহ সুজা রাজি হয় না। শাহ সুজার কাছে যে ধন সম্পদ ছিল এগুলো কেড়ে নেয় এবং শাহ সুজাকে কি করে, হত্যা করে। দেখেন ভাই, নিজের ভাই মারেও চাই ফিরেও চাই, গ্রামের একটা প্রবাদ রয়েছে। আওরঙ্গজেবের ভাই শাহ সুজা যতই তার সাথে আমার ঝামেলা হোক না কেন সিংহাসন নিয়ে, আমার ভাইকে হত্যা করছে এটা তো আমি মেনে নেব না। আমি হত্যা করলে ভিন্ন কথা ছিল, অন্যজন কেন হত্যা করবে, ব্যাপারটা হলো এরকম। তো তিনি কি করে, এই আওরঙ্গজেবের মামা ছিল শায়েস্তা খান, তাকে বলেছিল যে মগদের শায়েস্তা করো। তার মানে এই আরাকান যারা আর কি, এদেরকে শায়েস্তা করার কথা বলা হয়েছিল এই শায়েস্তা খানকে। আপাতত এই পর্যন্ত স্টপ। চট্টগ্রাম বিজয় আমরা ডিটেলস আগামী ক্লাসে আলোচনা করব। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আওরঙ্গজেব অনেক ধর পাকড়ের মধ্য দিয়ে এসে ক্ষমতা গ্রহণ করেছে, বাট আওরঙ্গজেব আসলে এই ক্ষমতার জন্য যোগ্য ছিল। ইনি আসলে অনেক বেশি ধর্মভীরু ছিল। ইনাকে কিন্তু বলা হইতো যে জেন্দাপীর। জেন্দাপীর মানে বোঝেন, জেন্দাপীর কেন বলা হয়? পীর আমরা অ্যাকচুয়ালি কাদেরকে বলি, পীর মারা যাওয়ার পর কিন্তু বলি যে এই হইলো পীর। এখন জীবিত পীর রয়েছে, এগুলো বেশিরভাগই ভণ্ড। এই জিন্দা পীর বলা হয়তো কারণ সম্রাট আওরঙ্গজেব সপ্তাহের মধ্যে আমরা ইতিহাসে পাই যে 2 দিন রোজা রাখতো। অ্যাকচুয়ালি ধর্মীয় কাজকে অনেক বেশি প্রায়োরিটি দিত। এই জন্য তিনি বাংলার বা দিল্লির ভারতীয় যে ধর্মপ্রাণ মুসল্লি যারা ছিল আর কি, মুসলিম নাগরিক, এনাদের মনটা জয় করে নেয় এই আওরঙ্গজেব। এনার শাসন ব্যবস্থা অনেক ভালো ছিল। আওরঙ্গজেবের শাসনে বাংলার শাসনকর্তা ছিল এই শায়েস্তা খান ছিল। শায়েস্তা খানের ছেলে ছিল উমেদ খাঁ, যাকে নিয়ে চট্টগ্রামটা বিজয় করা হয়েছিল। শায়েস্তা খানের সময় চালের দাম ছিল টাকায় 8 মণ। 1 টাকায় 8 মণ চাল পাওয়া যেত এই শায়েস্তা খানের শাসন আমলে। এটা কিন্তু অনেক বেশি একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর আমাদের সরকার, আওয়ামী লীগ সরকার, বিভিন্ন কথা বলে যে 10 টাকায় চাল খাওয়াবে, এইটা সেইটা অনেক কিছু বললেও ওইরকম করে বাস্তবায়ন করতে পারে না। আওয়ামী লীগ সরকারের সময় এত টাকা দুর্নীতি হচ্ছে, আমরা তো দেখি নাই ভাই বিএনপি শাসন আমল, আমরা তো আওয়ামী লীগ দেখছি, অবশ্যই তো কথা বলতে হবে একজন সচেতন নাগরিক হিসেবে। মানে প্রচুর টাকা মারতেছে ভাই। একজন ছাত্রলীগের নেতা কিভাবে কোটি টাকার মালিক হয়, মানে বাজে একটা অবস্থা। আমাদের ভার্সিটির ব্যাপারটা হলো এরকম। এগুলো তো ভেতরের কথা, এগুলো সম্পর্কে না বলাই উচিত আপনাদেরকে। যে ভার্সিটির কোনো যদি প্রজেক্ট আসে 30 কোটি, তো ওখানে ছাত্রলীগ দাবি করে 10 কোটি। মানে কতটা নোংরা রাজনীতি করে এরা ভাই, কখনোই বঙ্গবন্ধুকে অনুসরণ করে না। বঙ্গবন্ধু যখন ছাত্রত্বের বয়স হয়ে যায়, মানে এখন তার আর ছাত্রত্ব নাই, ও মানে তার বয়স শেষ, তখন তিনি কি করে, ছাত্রত্ব বাতিল করে, তার মানে ছাত্রলীগ থেকে তিনি পদত্যাগ করে চলে যায়। আর এই বেটারা নিজের পদকে ধরে রাখার জন্য 8 বছর, 10 বছর, 12 বছর পর্যন্ত অনার্স করতেছে। আচ্ছা থাক, কি আবার রেকর্ড করে আপলোড করে দিয়েন না ভাই।
এখনো বিয়ে শাদী করি নাই, বিয়ে শাদী করার পর ধরলে সমস্যা নাই। সুবেদার ইসলাম খান চিশতি, ইনি 1608 সালে সুবেদার হিসেবে বাংলায় আসে এবং 1610 সালে তিনি কি করেন, ঢাকাকে বাংলার রাজধানী স্থাপন করেন। এবং রাজধানী স্থাপন করে তিনি নাম রাখেন হইল জাহাঙ্গীরনগর। আচ্ছা, কে একজন বলিত, বাংলার রাজধানী যে তিনি ঢাকা করলো, করার পর কিসের জন্য জাহাঙ্গীরনগর নামটা রাখলো? এটা কিসের জন্য, কারণ কি? আর কে একজন বলি। সম্রাট জাহাঙ্গীর নাম অনুসারে। ভাই চুপ থাকেন না। চুপ থাকার জন্য একদিন আমি আমার 500 টাকা লস করে ফেলছি। মানে টিচার প্রশ্ন জিজ্ঞাসা করছে এটা, বাট আমি পারবো, এদিকে ফ্রেন্ডের সাথে বসছি আর ইউনিভার্সিটি ভাই ফ্রেন্ড ম্যাটারটা অনেক বেশি করে। তারা এখন কেউই সাহস করে দাঁড়াচ্ছে না। একজন বলল একটু ভুল হয়ে গেছে, বাট আমি চিন্তা ভাবনা করছিলাম যে না, এইটাই হবে স্যার যে প্রশ্নটা করছিল আর কি। এটা জিও পলিটিক্স নিয়ে প্রশ্নটা ছিল। বাট আমার মধ্যে ছিল যে আমি বলবো দাঁড়ায়, বলতে বলতে সময়টা শেষ, মানে নিজেদের মধ্যে আলোচনা করতে করতেই। তো ব্যাপারটা হলো এরকম। দেখেন ভাই, তেল মারার জন্য, এটা বুঝতেছেন না কিসের জন্য নাম রাখছে? এখন দেখেন না, এই যে আমাদের যে সি বিচ যেটা ছিল আর কি, কক্সবাজার, ওটাকে সুগন্ধা সি বিচ, ওটার নামকরণ রাখতে চাইছিল বঙ্গবন্ধু সি বিচ। এই যে তেল মারার যে ব্যাপারটা, এই তেল মারার জন্য জাহাঙ্গীরনগর রাখছে, এক কথায় শেষ কাহিনী এরকম। সম্রাটকে খুশি রাখার জন্য এখন যাবতীয় যা যা করা লাগবে আপনি এখন সবকিছু করবেন। তো আমরা দেখি চলেন, তাকে বলা হয় মুঘল সাম্রাজ্যের একজন নির্মাতা ও সর্বশ্রেষ্ঠ সুবেদার। কারণ এই সুবেদার ইসলাম খান চিশতি কি করছে, তিনি আমাদের এই যে আহ বারো ভূঁইয়া যারা ছিল এদেরকে পতন ঘটাইছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখানে তার রাজধানী যেটা, এটা প্রশ্ন আসে। আর এই ঢাকা এটার নাম জাহাঙ্গীরনগর কে রাখছে, এটাই প্রশ্ন আসে। এই দুইটা এখান থেকে গুরুত্বপূর্ণ। তারপরে এই যে শাহ সুজা, আমরা কিছুক্ষণ আগে একটু আলোচনা করলাম শাহ সুজা সম্পর্কে। সম্রাট শাহজাহানের দ্বিতীয় পুত্র ছিল এই শাহ সুজা। ইনি আবার কি করে, ঢাকা থেকে রাজমহলে স্থানান্তর করে। একজন রাজমহল থেকে ঢাকাতে নিয়ে আসছে, একজন আবার ঢাকা থেকে রাজমহল নিয়ে যাচ্ছে। দেখেন ইনার যে নির্মাণ যেগুলো আর কি, তার সময়ে বড় কাঠরা, তারপর ঈদগাহ, হোসেনি দালান, তারপর চুড়িহাট্টা মসজিদ নির্মাণ করা হয়েছে। তো মেইনলি হোসেনি দালান যেটা, এটা নিয়ে একটু ঝামেলা হয়ে যায়। আপনি যদি অন্যান্য বই ফলো করেন, ভিউ সিরিজ যেটা রয়েছে আর কি, এই ভিউ সিরিজ যদি আপনি ফলো করেন, সেখানে দেখবেন যে হোসেনি দালান এটা দেওয়া আছে হইলো শায়েস্তা খান। বাট আমি একেবারে আপডেট যে আর্টিকেলটা রয়েছে সেখানে দেখলাম যে না, এইটা অ্যাকচুয়ালি এই সৈয়দ মুরাদ যে ছিল আর কি, এই সৈয়দ মুরাদ যিনি শাহ সুজার আন্ডারে কাজ করেছে, ইনি আসলে এই নির্মাণের সাথে যুক্ত ছিল। এই হোসেনি দালান, হোসেনি দালান কি কেউ বলতে পারবেন? 10ই মুহররম আশুরার দিনে দেখেছিলেন কেউ কি হোসেনি দালানের কার্যকলাপ? এটা হইলো একটা শিয়াদের উপাসনালয় বলে যায় না, বাট শিয়ারা এখানে একত্রিত হয় এই হোসেনি দালানে। তারা কালো ড্রেস পরে বিভিন্ন ধরনের শোক পালন করে এই হোসেনি দালানে। লিখে সার্চ দেবেন হোসেনি দালান শিয়া, তাহলে চলে আসবে এগুলো। তো এটা যদি ভাই শাহ সুজা থাকে, আপনি শাহ সুজাকে দাগাবেন। যদি শাহ সুজা না থাকে, তখন আপনি শায়েস্তা খানকে দাগাতে পারেন। তারপরে মীর জুমলা, এই মীর জুমলা আবার কি করলো, রাজমহল থেকে আবার রাজধানী কোথায় কি করলো, ঢাকাতে নিয়ে আসে এই মীর জুমলা। মীর জুমলা কি করে, ঢাকা গেট নির্মাণ করে, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থান করতেছে। এই মীর জুমলা ঢাকা গেট, এটা মনে রাখলেই হয়ে যাবে। শায়েস্তা খান চট্টগ্রামে আরাকানি মগ জলদস্যুদের বিরুদ্ধে অভিযান করেন 1665 সালে, এবং 1666 সালে 24 জানুয়ারি তারা জয় লাভ করেছে। আমি ডিটেলস পরে আলোচনা করবো এটা নিয়ে। অভিযানে সহায়তা করে পর্তুগিজ জলদস্যু। দেখেন ভাই, আপনাদের মাথার মধ্যে ঢুকতে হবে, ভাই ইনি তো জলদস্যুদের মানে বিনাশ করার জন্য আসছে, পর্তুগিজ জলদস্যুরা সাহায্য আর কিসের জন্য করলো? এখানে অনেক বেশি একটা রাজনীতি খাটাইছিল হইলো তার ছেলে ওমেদ খাঁ। দেখেন তারপরে চট্টগ্রামের নাম দেন হইলো ইসলামাবাদ। তার সময় বাংলা থেকে বিতাড়িত হয় ইংরেজরা। এগুলো আমি অ্যাকচুয়ালি আলোচনা করব যখন আমি ইউরোপীয়দের আগমন নিয়ে আলোচনা করব তখন, কারণ এটার সাথে ওটা সম্পৃক্ত। ওটার সাথে আলোচনা করলে ভালোভাবে বুঝতে পারবেন। তারপরে দেখেন ভাই, শায়েস্তা খান একের পর এক কি কাজ করেছে, এগুলো আপনি নিজ দায়িত্বে সবগুলো পড়ে নেবেন। শায়েস্তা খান কি কি করছে সবগুলো পড়ে নেবেন। এখন আমরা দেখতেছি বাংলায় নবাবী শাসন। বাংলায় নবাবী শাসনে যেটা শুরু হয়, এই প্রথম স্বাধীন নবাব হইলো আমাদের নবাব মুর্শিদ কুলি খান। এই নবাব মুর্শিদ কুলি খান কি করেন, রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তরিত করেন। মুর্শিদাবাদে স্থানান্তরিত করেন। এই মুর্শিদাবাদের আগের নাম ছিল মাকসুদাবাদ বা মুকসুদাবাদ। তারপরে আসতেছে নবাব আলীবর্দী খাঁ। নবাব আলীবর্দী খাঁ কে ছিল? কেউ একজন বলি, নবাব আলীবর্দী খাঁ কে ছিল?
সিরাজউদ্দৌলার নানা ছিল। হ্যাঁ, সিরাজউদ্দৌলার নানা। আচ্ছা, সিরাজউদ্দৌলার নানা ছিল এই নবাব আলীবর্দী খাঁ। একটু রিডিং করে নেবেন। অ্যাকচুয়ালি আমরা আলোচনা করব নবাব সিরাজউদ্দৌলা সম্পর্কে। এই যে নবাব সিরাজউদ্দৌলার সমাধি এইটা। নবাব সিরাজউদ্দৌলা হইল বাংলার শেষ স্বাধীন নবাব। আশা করি আমি প্রথমে বলেছি আপনাদের কিসের জন্য আমরা এতটা দুঃখ প্রকাশ করি, কারণ আমরা সেই সময় স্বাধীন ছিলাম। স্বাধীন থেকে আবার পরাধীন হয়ে যাই। কিভাবে পরাধীন হয়ে যায়? এই ইংরেজদের মাধ্যমে। দেখেন তার পিতামাতার নাম কি। তার পিতামাতার নাম হইলো জয়নুদ্দিন আহমেদ ও আমেনা বেগম। এই দুইটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। কিসের জন্য গুরুত্বপূর্ণ বলতেছি? কারণ আমেনা বেগমের সাথে অনেকেই লুৎফুন্নেসার প্যাচ লাগাই ফেলেন যে কে মাতা আর কে স্ত্রী। আস্তাগফিরুল্লাহ ভাই, এটা কখনোই প্যাচ লাগাইন না। আচ্ছা, এটা সহজেই মনে রাখতে পারেন। দেখেন মাতা এখানে কিন্তু মো রয়েছে আমেনা, তারপরে বেগমে মো রয়েছে। আর এখানে স্ত্রী এখানে কিন্তু এই যে স রয়েছে, এখানে কিন্তু স রয়েছে। আচ্ছা, তারপরে নেক্সট আমরা দেখি সিরাজউদ্দৌলার জন্ম হইল 1733-এ। তিনি মারাঠাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল 1746-এ। 10 এপ্রিল 1756-তে তিনি সিংহাসন আরোহণ করেন। এর আগে 1752 সালে আলীবর্দী খাঁ তার নানা উত্তরাধিকারী হিসেবে তাকে মনোনীত করেছিল। আচ্ছা, আমি আপনাদের থেকে কাহিনী শুনতে চাইছিলাম। কেউ একজন সাহস করে বলেন আমাকে, সিরাজউদ্দৌলার সাথে ইংরেজদের ঝামেলা হওয়ার প্রধান কারণটা আসলে কি কি ছিল? আপনাদের বলার সুযোগ দিলাম, বলেন একটু। কেউ বলবেন না? আচ্ছা, এটা আপনাদের আগে পড়া দেওয়া উচিত ছিল আপনাদের। আচ্ছা, ব্যাপার না, চলেন আমরা আস্তে আস্তে ধীরে ধীরে আলোচনা করব। দেখেন এখানে নবাব সিরাজউদ্দৌলার পরিচিতি দেওয়া আছে কিছুটা। এই পরিচিতিগুলো একটু এক নজরে দেখে নেবেন। নবাব সিরাজউদ্দৌলার শত্রু কে ছিল, নবাব সিরাজউদ্দৌলার বন্ধু কে ছিল, এই ব্যক্তি কেন্দ্রিক যে পরিচিতি এগুলো একটু দেখে নিন। আমি কিসের জন্য গুরুত্ব দিচ্ছি না, কারণ এটা আপনারা বাংলার মধ্যে অনেকবার পড়েছেন। দেখেন মীর জাফর সম্পর্কে একটু তথ্য দেওয়া আছে, জাস্ট একটু এক নজর পড়ে নেবেন। এগুলো এগুলো থেকে তেমন একটা প্রশ্ন আসে না। জাস্ট একটু আপনি এক নজরে দেখে নেবেন। দেখেন এখন আমি আলোচনা করব পলাশির যুদ্ধের প্রধান কারণ কি কি। জাস্ট একটু মনোযোগ দিয়ে শুনবেন, তাহলেই হয়ে যাবে। দেখেন ভাই, পলাশির যুদ্ধের প্রধান কারণ, অর্থাৎ পলাশির যুদ্ধের প্রধান কারণ হলো ইংরেজদের সাথে বিরোধ। ইংরেজদের সাথে বিরোধ আসলে কিসের জন্য হয়েছে? দেখেন নবাব সিরাজউদ্দৌলা যখন সিংহাসন আরোহণ করলো, সেই সময় রীতি ছিল যখন কেউ সিংহাসন আরোহণ করবে, বণিক যারা ছিল তারা কি করবে? উপঢৌকন প্রেরণের মাধ্যমে তাদের প্রতি আনুগত্য প্রকাশ করবে। বাট ইংরেজরা এই নতুন নবাবকে কোনো উপঢৌকন পাঠায় নাই। তার সাথে যে সৌজন্যমূলক যে সাক্ষাৎ করা, এটাও তাদের সাথে কি করে নাই, মানে নওয়াব সিরাজউদ্দৌলার সাথে করে নাই। এই হলো ব্যাপার। নওয়াব সিরাজউদ্দৌলা তো অনেক বেশি মন খারাপ করবে যে না, ও তো আমাকে মানেই না। এই ব্যাপারটা চলে আসে। তার মানে তাদের যে ঔদ্ধত্যপূর্ণ আচরণ, একটা অহংকারমূলক আচরণ, এটা ইংরেজদের মধ্যে অনেক বেশি প্রভাবিত হয়। তারপরে নবাবের নিষেধাজ্ঞা ছিল কলকাতায় দুর্গ নির্মাণ। আপনি চাইলে লিখতেও পারেন এগুলো, আবার নাও লিখতে পারেন, সমস্যা নাই। কলকাতায় দুর্গ নির্মাণ যেটা, এই দুর্গ নির্মাণ নিষেধ করেছিল যে তোমরা আর এই দুর্গটা নির্মাণ করিও না। বাট এই নিষেধ তারা মানে নাই। তারপরে আমরা পড়ে থাকি যে নবাব কি করছিল, এই যে দস্তকের যে অপব্যবহার, এটা কি করেছিল? নিষেধ করেছিল। বাট এই নিষেধ না করে তারা দস্তকের অপব্যবহার করে। ভাই দস্তক মানে কি? দস্তক মানে হইলো আপনি যে ব্যবসা বাণিজ্য করবেন, সেটার নীতি। আপনাকে যে অনুমতি দেওয়া হইলো, মানে আপনি ধরে নেন বাণিজ্যের যে অনুমতি, সেইটা বাণিজ্যের অনুমতিপত্র এখানে অ্যাকচুয়ালি লেখা থাকে যে আপনি কিভাবে আপনার বাণিজ্য করবেন, আপনার নীতিটা আসলে কি হওয়া উচিত, এই ব্যাপারটা। তাহলে দস্তকের অপব্যবহার তারা করেন। তারপরে কোম্পানির সাথে বিভিন্ন ধরনের যে চুক্তি করা হয়েছিল, এই চুক্তিগুলো তারা কি করে ভঙ্গ করে। তারপরে ব্যবসায়ী ক্ষেত্রে বাঙালিদের উপর এক প্রকার তারা নির্যাতন করে আর কি। এই যে দেখেন মানে খারাপ ব্যবহার তারা করতেছে, নবাবের সাথে অসৌজন্যমূলক আচরণ করতেছে। তারপরে আবার বিভিন্ন ধরনের যে সুবিধা ছিল, এগুলো তারা অপব্যবহার করতেছে। তারপরে শ্রমিকদের উপর তারা নির্যাতন পরিচালনা করতেছে। তারপরে বিভিন্ন জায়গায় নবাবকে বাজেভাবে উপস্থাপন করতেছে। এই ব্যাপারগুলো নবাবের প্রচুর গায়ে লেগে যায়। তখন তিনি কি করেন যে না, এটা আর হবে না। পর্যায়ক্রমিক ভাবে তিনি একের পর এক ঘটনার ফলে শেষ পর্যায়ে এসে আমাদের পলাশির যুদ্ধ হয়। পলাশির যুদ্ধ। পলাশির যুদ্ধে নবাবের সৈন্য সংখ্যা কত ছিল? এটা বলেন কেউ একজন।
30,000। আচ্ছা, এটা আমার প্রশ্ন করে এক প্রকার ভুল আর কি, কারণ বিভিন্ন জায়গা অনুযায়ী আমরা বিভিন্ন তথ্য পাই, 50 পাই, 53 পাই, 45 পাই, 30 পান কিনা আমি জানি না, এই কয়টাই আমি জানি আর কি। দেখেন ভাই, সেই সময় 45,000, এরা সম্পূর্ণ নিষ্ক্রিয় অবস্থায় ছিল, মানে পুরোটাই নিষ্ক্রিয় অবস্থায় ছিল, মানে এনারা কোনো প্রকার আগ্রহই দেখায় নাই যুদ্ধ করার জন্য। মানে কতটা বাজে অবস্থা ছিল। আমি ডিটেলস এখানে আপনাদের আলোচনা করা আছে, এটা দেখার আগে এখান থেকে একটু পড়ে নেবেন, তাহলে হয়ে যাবে। আমি যেগুলো দেখাই দিয়ে আসলাম না আপনাদেরকে, এগুলো একটু ভালোভাবে পড়বেন, না হলে কিন্তু হবে না। এই যে এগুলো যতগুলো দেখাইলাম, এগুলো জাস্ট একবার রিডিং পড়বেন, তারপরে মেইনটা পড়ে নেবেন। দেখেন, মানে কি জুবাইর জিকে বই থেকে পড়লে হবে না? যেখান থেকে পারবেন সমস্যা নাই। জিকে অ্যাকচুয়ালি যে প্রশ্নটা এক বইতে আছে সেই প্রশ্নটা আরেক বইয়ে রয়েছে। কমন যে দেখানো হয় না, এগুলো আসলে সব বইতেই রয়েছে। আচ্ছা, তো আমরা সৈন্য সংখ্যা নিয়ে আলোচনা করতেছিলাম, বাকি যেগুলো আগে দেখালাম ওগুলো কিন্তু অবশ্যই অবশ্যই পড়বেন। দেখেন, সৈন্য সংখ্যা আমাদের 50,000, 45,000, 53,000, যাই যেখান যেরকম বলুক না কেন, এরা থাকলেও কিন্তু অংশ নেয় না। অংশ নেয় মাত্র কতজন? মাত্র 5,000 সৈন্য অংশ নেয়। আর 45,000 সৈন্যই নিষ্ক্রিয়ভাবে দাঁড়ায় থাকে। আর ব্রিটিশদের পক্ষে মাত্র সৈন্য ছিল 1,000 ইউরোপীয় আর 2,100 ভারতীয়। ভারতীয়রাও কিন্তু গাদ্দারি করেছিল আমাদের সেই সময়। আমাদের জাতিটাই কেমন জানি ভাই, আমরা অনেক বেশি স্বার্থপর। এই যে মিশ্রণ হওয়ার জন্য এরকম হয়েছে আমার যা মনে হয়, আমরা যে প্রথম পড়ে আসলাম যে সংকর জাতি, এই মিশ্রণ হওয়ার কারণে সবসময় কেন জানি আমরা নিজের স্বার্থটাই দেখি। দেখেন, আমি কথা বলার মধ্যে কিন্তু একটা কি কথা বললাম, যে গিভ অ্যান্ড টেক পলিসি, কারণ আমিও নীতিটা অনুসরণ করি দেখেই কিন্তু আমার মুখ দিয়ে আসছে। কারণ আমি কারো কাছ থেকে কিছু পাবো, সেই অনুযায়ী তাকে কোনো কিছু দিব। তার মানে কি, মানে কেমন একটা জিনিস স্বার্থপর জাতি আমরা এই বাঙালি জাতিটা। নিজের মধ্যে ভালো নিয়ে আসতে চাইলেও এই যে পারিপার্শ্বিকতার কারণে আমরা আসলে নিয়ে আসতে পারি নাই। তাহলে আমরা দেখলাম মোট আমাদের বাংলার সৈন্য সংখ্যা কতজন ছিল? 50,000 ছিল, এখানে 5,000 অংশ নেয় আর 45,000 নিষ্ক্রিয় ভাবে দর্শক তারা ছিল, মানে দেখতেছে যে কি হচ্ছে। তাহলে আমরা দেখি চলেন, এখানে নিহত হয়ে যায় ব্রিটিশদের পক্ষে 23 জন এবং বাংলায় 500 সেনা, আর সবাই নিষ্ক্রিয় থাকে কারণ তাদেরকে আদেশই দেওয়া হয়েছিল না যুদ্ধের জন্য। আর এই সকাল 8টায় যুদ্ধ শুরু হয়ে যায়, এই জন্যই কিন্তু বলা হয় যে 23 জুন 1757 পলাশীর প্রান্তরে ভাগীরথী নদীর তীরে সকাল 8টায় বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়ে যায়। আমরা প্রায় 190 বছরের জন্য পরাধীন হয়ে যাই। অনেক দুঃখজনক একটা ব্যাপার এটা আমাদের জন্য। অন্ধকূপ হত্যা, উম, আধুনিক ইতিহাসবিদগণের আবিষ্কারের আগ পর্যন্ত অন্ধকার হত্যা, অন্ধকূপ হত্যা যেটা, এটাকে তারা মেনে নিত, বাট এখন আমরা এটাকে আর মানি না। দেখেন, হলউইল একটা কথা বলে যে নবাব কলকাতা অভিযান প্রাককালে হলওয়েল সহ কতিপয় ইংরেজি কর্মচারী ফোর্ট উইলিয়াম দুর্গে বন্দী হয়েছিলেন। এই কাহিনীটা হলওয়েলই বলছিল। হলওয়েলের বর্ণনার মতে 146 জন বন্দীদের একটি ক্ষুদ্র অন্ধকার প্রকোষ্ঠ, মানে ক্ষুদ্র একটা ঘরে আবদ্ধ করে রাখেন। জুন মাসের প্রচন্ড গরমে এই 123 জনই শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়, আর হলওয়েল শুধু বেঁচে যায়। মানে আরো 3 জন, সরি আরো কয়েকজন আছে, এখানে 23 জনের মতো বেঁচে যায়। তার মধ্যে হলওয়েল এই বেটা কি বলে যে অন্ধকূপ হত্যা তারা এইরকম ভাবে আমাদের উপর হত্যা করেছে, বাট আধুনিক ইতিহাসবিদগণ দ্বারা আমরা জানতে পারি যে এটা আসলে মিথ্যা। যে 123 জন যদি শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়, তাদের যে কঙ্কাল, এরকমও কোনো কিছু পাওয়া যায় নাই। তাদের আরো যে সোর্স পাওয়ার কথা, এরকমও কোনো কিছু পাওয়া যায় নাই। তার মানে হলওয়েল নবাবের চরিত্রটাকে খারাপ দেখানোর জন্য এই বিষয়গুলো উপস্থাপন করেছিল। বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খান, বাংলার প্রথম স্বাধীন নবাবও সেম মুর্শিদ কুলি খান। বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদ স্থানান্তর করে এই মুর্শিদ কুলি খান। মারাঠাদের প্রতিহত করে নবাব আলীবর্দী খান। সিরাজউদ্দৌলার নানা ছিল এই আলীবর্দী খাঁ। বাংলার শেষ স্বাধীন নবাব ছিল সিরাজউদ্দৌলা। বাংলার শেষ নবাব ছিল নিজামুদ্দৌলা। এই কয়েকটা একটু একেবারেই মুখস্থ করে নেবেন এখানে। তো আমরা আসলে এখান থেকে কোন কোন বিষয় বাদ দিলাম? আমরা কিন্তু পলাশির যুদ্ধটাকে এক প্রকার অ্যাভয়েড করে গেলাম। এটা অ্যাকচুয়ালি আমরা যখন ব্রিটিশ শাসন আমল পড়বো তার মাধ্যমে ভালোভাবে দেখবো। তারপরে চট্টগ্রাম বিজয় নিয়ে আলোচনা করব, তারপরে এরপরে বক্সারের যুদ্ধ, পলাশির যুদ্ধের পরে যে মীর জাফর ক্ষমতায় আসলো, তারপরে কিভাবে আবার মীর কাসিমের কাছে ক্ষমতাটা চলে গেল, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এবং ব্রিটিশরা আমাদের এখানে কি গুরুত্বপূর্ণ কাজ করে গেছে। তারপরে ভাইসরয়, গভর্নর, গভর্নর জেনারেল, এই পদগুলোর মধ্যে পার্থক্য কি, তারপরে লর্ডের মধ্যে পার্থক্য কি,
রবার্ট ক্লাইভ থেকে কিভাবে লর্ড ক্লাইভ হইলো, এই সবগুলো আমরা আলোচনা করব যখন আমরা ইউরোপীয় বণিকদের আগমন যে ক্লাসটা রয়েছে তখন আমরা পড়বো, তখন এই বিষয়গুলো নিয়ে সবকিছু নিয়ে আলোচনা করব। অ্যাকচুয়ালি আজকের এই ক্লাসের মাধ্যমে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে দিনহি ইলাহি এই সম্পর্কে, তারপরে বাংলা সাল যেটা এটার গণনা, তারপরে মুঘল সাম্রাজ্য এটা আসলে কই থেকে আসলো, বাংলায় কখন হইলো, দিল্লিতে কখন হইলো, এবং দেখাইছি আপনাদেরকে যে মুঘল সম্রাট যারা ছিল বিভিন্ন ধরনের তাদের যে কর্ম যেগুলো ছিল এগুলো নিয়ে অ্যাকচুয়ালি আমি আলোচনা করেছি। তো আপনি অ্যাকচুয়ালি স্লাইড থেকে কি কি পড়বেন, স্লাইডে যেগুলো মার্ক করা তথ্য আছে এগুলো পড়বেন, এবং বিভিন্ন সম্রাট কোন কাজগুলো করেছে এগুলো পড়বেন। আমি যত ইতিহাস ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি বলছি এগুলো আপনার মনে রাখার দরকার নাই, আপনি অ্যাডমিশন পার করেন পরবর্তীতে এগুলো পড়িয়েন, সমস্যা নাই। তো অ্যাকচুয়ালি আমাদের ক্লাস এই পর্যন্তই ছিল। কারো যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন, যে কোনো বিষয় নিয়ে। আচ্ছা, তাহলে আমরা রেকর্ডিংটা স্টপ করে দেই আর ক্লাসটাও এখানেই আমরা শেষ করে দিলাম। আপনারা ভালোভাবে প্রিপারেশন নেন, আর হয়তোবা আগামীকালই আমি